আমরা আজকে কুয়াশার প্রথম ঘন্টায় যে গল্পটি শুনবো সেটা একটি বিদেশি গল্পের অনুবাদ পড়ে শোনাচ্ছে সেতু। গল্পটার নাম হচ্ছে মার্কভিল। পুরনো কটেজটায় পৌঁছতে পৌঁছতে নেমে গেল সাঁঝের আঁধার। আমার মতো শহুরে মানুষের জন্য গ্রামে যাতায়াত করা কঠিন কাজই। আমাকে বলা হয়েছিল কর্ক সিটির কেন্দ্র থেকে সোজাসুজি 21 মাইল রাস্তা পার হলেই কটেজটা চোখে পড়বে, কিন্তু আয়ারল্যান্ডের মাইলগুলো বড্ড গোলমেলে। লোকে আইরিশ মাইল বলে ঠাট্টা করে এজন্যই। বোগেরাক পর্বতমালার ছায়ায় শুয়ে আছে কটেজটা। এদিকে সারাক্ষণ হু হু করে বাতাস বইছে। ন্যাড়া গুল্ম ছাড়া কিছুই জন্মায় না। পাহাড়ের ধূসর গ্র্যানিটি বুকে খোঁচা খোঁচা দাড়ির মতো খড় ছিটিয়ে আছে। বাতাস এখানে পাথরের গায়ে বাড়ি খেয়ে শীষ তোলে, পাক খেতে খেতে উঠে যায় উপরে। এরকম এলাকায় উঁচু নিচু রাস্তা আর পাথরের ঢাল ধরে হেঁটে আসতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। তবে মাইলখানেক রাস্তা আবার মোটামুটি মন্দ নয়। প্রশ্ন জাগতে পারে, এই অচেনা অতিথেয়তা শূন্য জায়গায় আমি কি করছি? এদিকে আসবার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু খেটে খাওয়া মানুষকে পেটের টানে অনেক জায়গাতেই যেতে হয়। আর আমি বেঁচে আছি RTE এর উপর নির্ভর করে। এটি আইরিশ স্টেট টেলিভিশন। কাজ করছি টেলিফিস আয়ারিয়ানের সঙ্গে। এক প্রযোজকের মাথায় হঠাৎ করে ঢুকেছে আইরিশ ফোক প্রথার উপর একটা প্রোগ্রাম বানাবে। দায়িত্বটা পড়েছে আমাদের উপর। ফলে আমাকে পুরনো বইয়ের দোকানে ঢু মারতে হলো, যেখানে অকাল সাহিত্যের উপর বই মেলে। রিভারলির CRS স্ট্রিটের ছোট্ট একটি গলিতে দোকানটা। এই এলাকার বর্ণনা কর্ক সাহিত্যে আছে, আর এখানে টুরিস্টদের আনাগোনা একসময় কম ছিল না। সে স্বর্ণযুগ গত হয়েছে অনেক আগে। এখন এই এলাকায় কারিগরদের বাড়িঘর আর দোকানপাট ছাড়া কিছুই নেই। আমাকে বলা হয়েছে মৃতদের সাথে জড়িত কুসংস্কারের বিষয় খুঁজে বের করতে। আমি এই বিষয়ে একটা বইয়ের পাতা উল্টাচ্ছি। এক বৃদ্ধ এসে দাঁড়ালো পাশে। উকি দিয়ে একবার দেখার চেষ্টা করলো কি পড়ছি। তুমি আইরিশদের মৃত প্রথা আর মৃতদের সাথে কুসংস্কারের সম্পর্কের বিষয়ে আগ্রহী দেখতে পাচ্ছি। মুখ তুলে তাকালাম তার দিকে। ছোটখাটো গড়ন, কাঁধ জোড়া নুয়ে গেছে সামনের দিকে। পরনে লম্বা কালো পোশাক, তার সাথে মেলানো বড় হ্যাট এবং ঘোমটা, যেন ভিক্টোরিয়ান নাটক থেকে উঠে আসা কোনো চরিত্র। চেহারা দেখে বয়স অনুমান করা শক্ত, তবে লোকটার পোশাকের ধরনে মনে হয় প্রাচীন মানুষ, অনেক প্রাচীন, যাকে সময় প্রায় ভুলে গেছে। জি, বিনীত গলায় সায় দিলাম। ইন্টারেস্টিং একটা বিষয়। ওয়েস্ট কর্কে মৃতদের নিয়ে অনেক গল্প আছে, যারা জীবন ফিরে পেয়েছিল। গ্রামে গেলে এদেরকে নিয়ে অবিশ্বাস্য সব গল্প শুনতে পাবে তুমি। সত্যি? মৃদু গলায় প্রশ্ন করলাম। জম্বিদের কথা বলছেন? বিরক্তির ভঙ্গিতে নাক টানলেন তিনি। জম্বি? ওটা তো আফ্রিকার ভুজু কুসংস্কার। তুমি আয়ারল্যান্ডে রয়েছে যুবক। না, আমি মার্কভিল কথা বলছি। ওটা কি জিনিস জানতে চাইলাম আমি। বৃন্দা লাশ, জবাব দিল বৃদ্ধ। আয়ারল্যান্ডের গ্রাম্য এলাকায় মার্কভিলদের নিয়ে অনেক গল্প আছে। এমন সব গল্প আছে শুনলে তোমার ঘাটের সমস্ত চুল শহর করে খাড়া হয়ে যাবে। অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর সব গল্প। জ্যান্ত কবর দেওয়ার কাহিনী, টাগ ও ক্যাথেনের গল্প। বদমাইশির জন্য একে শাস্তি দেওয়া হয়েছিল। প্রতি রাতে ভয়ঙ্কর এক জিন্দা লাশ বা মার্কভিউ তাকে নির্যাতন করত। লাশটা চাইতো তাকে কবর দেয়া হোক। সেই লোক তাকে গির্জার কবরখানায় নিয়ে যেত। মৃতরা উঠে আসতো কবর থেকে, কিন্তু কেউ লাশটাকে কবর দিতে রাজি হতো না। আরো লাশ আছে যারা ভুতুরে হ্রদের সামনে দাঁড়িয়ে থাকে পানিতে ডুবে মরা মানুষ খাওয়ার জন্য। আরো দারুণ দারুণ গল্প তুমি শুনতে পাবে ওখান থেকে মাইলখানিক রাস্তা গেলেই। চট করে একটা বুদ্ধি এসে গেল মাথায়। স্থানীয় কাউকে চেনেন আপনি যেসব গল্প জানে? জিজ্ঞেস করলাম আমি। আমি একটা টেলিভিশন প্রোগ্রাম নিয়ে কাজ করছি, তাই এমন কারোর সঙ্গে কথা বলা দরকার। মার্কভিউ সম্পর্কে জানে এমন কারোর সঙ্গে কথা বলতে চাইছো? দ্রুত উপর নিচে মাথা ঝাঁকালাম। তাহলে মুশের আমর পাহাড়ে চলে যাও। টিচ ড্রাচ চু। কোথায় জিজ্ঞেস করবে? টিচ ড্রাচ চুতে ফাদার নেশন ডোহেনিকে পাবে। তার সঙ্গে কথা বললেই হবে। হাতের বইটা নামিয়ে রাখলাম, হাত বাড়ালাম অ্যাটাশে কেসের দিকে। বের করলাম নোটবুকটা। বৃদ্ধকে ধন্যবাদ দেওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই একটা ধাক্কা খেলাম। নেই, চলে গেছে। মুহূর্তের মধ্যে যেন হাওয়া হয়ে গেছে। দোকানের মালিক বসে দোতলায়। বৃদ্ধর কথা জিজ্ঞেস করলাম তাকে। বুড়োটাকে সে দেখেছে কিনা বা চেনে কিনা। ডানে বায়ে মাথা নাড়ল সে। শ্রাগ করে নিজের কাজে মন দিলাম। বৃদ্ধর বলা কথাগুলো লিখে নিলাম নোটবুকে। পুরনো বইয়ের দোকানে এরকম অদ্ভুত মানুষ আসে। তবে বৃদ্ধর সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে। সারাদিন বই ঘাটাঘাটি যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। ভালো টেলিভিশন প্রোগ্রামে লোকে মানুষজন গল্প বলে এদের দেখতে চায়। উপস্থাপকের রসহীন একঘেয়ে বক্তৃতা শুনতে চায় না।
মুশের আমর বোগেরাক পর্বতের সবচেয়ে বড় চূড়া, কর্ক শহর থেকে বেশি দূরে নয়। ফোন বুক উল্টাপাল্টা দেখে ফাদার নেসান জোহিনী বা টিচ ড্রাচ চু বলে কোনো নাম তালিকায় চোখে পড়ল না। তবে জায়গাটি যেহেতু কাছে, ভাবলাম 21 মাইল দূরে হলেও মুশোর আমর থেকে ঘুরে সেদিনই শহরে ফেরা যাবে। বলতে ভুলে গেছি, আমি খুব ভালো মোটরসাইকেল চালাতে জানি। মোটর চালানো আমার শখ। ধর্মযাচক বা পাদ্রির সঙ্গে কথা বলে মাঝরাতের আগে ফিরে আসতে পারবো। মনে মনে হিসাব করলাম। কর্কের সোজা এবং চওড়া একটি রাজপথ ম্যাকরুম, ওই রাস্তা ধরে এগিয়ে চললাম আমি। তারপর উত্তর দিকে মোড় নিলাম। এদিকে ছোট একটি রাস্তা চলে গেছে বালিনাগরি নামে গ্রামে। গ্রামটি দূরে মুশের আমরের কালো একটি চূড়ায় দাঁড়িয়ে আছে। সহজ যাত্রা। আমি স্থানীয় একটি গ্যারেজে বাইক থামালাম, তেল ভরলাম। গ্যারেজের লোকটাকে জিজ্ঞেস করলাম টিচ ড্রাচ চুটা কোন দিকে। অদ্ভুত দৃষ্টিতে সে আমার দিকে তাকালো, যেন খুব গোপন কোনো ব্যাপার আমি জানতে চেয়েছি তার কাছে। কেন এসেছো তা জানি, এ ধরনের হাসি ফুটল তার চেহারায়। তারপর বলে দিল কিভাবে পৌঁছতে হবে গন্তব্যে। এরপর শুরু হলো আমার আসল যাত্রা। ঘণ্টাখানিক লাগলো লোকজনকে জিজ্ঞেস করে গন্তব্যে পৌঁছতে। লজ্জা লাগলেও স্বীকার করছি, আমার আইরিশ উচ্চারণ তেমন সুবিধের নয়। যে দেশের মানুষ দ্বিভাষা ভাষী এবং ইংলিশে যেখানে আইরিশের চেয়ে বেশি কথা বলা হয়, সেখানে দ্বিতীয় ভাষাটা কেউ কম জানলেও তাতে তেমন কোনো কিছু এসে যায় না। যাই হোক, আমি জানলাম টিচ মানে আইরিশ ভাষায় বাড়ি। যদিও পুরো অর্থটা এ থেকে পরিষ্কার হলো না, তবু বহু কষ্টে কটেজটা খুঁজে পাবার পর ওটাকে বাড়ি বলা যাবে কিনা ভেবে সন্দেহ হলো আমার। ওটা পাহাড়ের ঠোঁটের সামনে ঠেলে বেরিয়ে আসা গুহার ধারে দাঁড়িয়ে আছে। চারিদিকে গাছপালা আর ঝোপঝাড়ের অন্ধকার সারি বেড়ার মতো সৃষ্টি করেছে। প্রাচীন, স্যাঁতসেঁতে এবং বিষণ্ণ লাগলো কুটিরটাকে। ওটাকে যখন খুঁজে পেলাম, ততক্ষণে কটেজটাকে আধার তার কালো আলখাল্লা দিয়ে আবার গ্রাস করতে শুরু করেছে। মোটরসাইকেলটা দাঁড় করালাম। আঁকা বাঁকা একটা রাস্তা ধরে এগুলাম। রাস্তার ধারে গজিয়ে ওঠা ঝোপের ধারালো কাটার খোঁচা লাগলো হাতে। জ্যাকেটটা টেনে ধরতে চাইল। অবশেষে সরু চৌকাঠের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। চলটা ওঠা রং দেয়া কপাটে আঙুলের গাঁট দিয়ে টোকা দিতেই ঘর থেকে বাঁশির মতো তীক্ষ্ণ একটা গলা ভেসে এলো। ভিতরে যেতে বলছে আমাকে। উঁচু পিঠওয়ালা চেহারা বসা রোগা পাতলা মানুষটি ফাদার নেসান জোহিনী। অনুমান করলাম ঘাসের চাপড়ার অগ্নিকুণ্ড তার সামনে শিখাহীন চলছে। মানুষটার মাথার সবগুলো চুল পাকা, বর্ণহীন চোখ জোড়া বিষণ্ণ, তাতে প্রাণচঞ্চল্য অনুপস্থিত। গায়ের চামড়া হলদে পার্চমেন্টের মতো। সরু থাবার মতো হাত জোড়া কোলের উপর ভাঁজ হয়ে আছে। বয়স 90-এর কম হবে না। পরনে কালো চকচকে স্যুট, সাদা রোমান কলারটা খোলা। আগুন জ্বললেও ঘরের মধ্যে গা হিম করা ঠান্ডা। মৃতরা, তীক্ষ্ণ সুর বেজে উঠল আবার। পাতলা রক্তশূন্য ঠোঁট জোড়া বেঁকে গেল উপরের দিকে। সম্ভবত এটা তার হাসি। জীবিত মানুষদের মৃতদের সম্পর্কে জানার এত কৌতূহল কেন? ফোকলোরের উপর টেলিভিশন প্রোগ্রামের জন্য ফাদার, হালকা গলায় বললাম আমি। ফোকলোর? মুরগির মতো কক কক করে উঠলেন তিনি। মৃতদের এখন ফোকলোরের মধ্যে ঢোকানো হচ্ছে? অনেকক্ষণ চুপ করে রইলেন তিনি। আমি ভাবলাম বুড়ো বোধহয় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ তিনি আমার দিকে তাকালেন, ঝাড়া দিলেন মাথা। আমি আপনাকে মৃতদের অনেক গল্প শোনাতে পারি। তারা জীবিতদের মতোই বাস্তব। এখান থেকে অল্প দূরে একটা গোলা বাড়ি আছে। এই অঞ্চলের একটি প্রথা হলো রাতের বেলা পানি ফেলার সময় এদিকে অনেক বাড়িতেই এখনো কুয়ো থেকে পানি তোলা হয়। যে লোক পানি ফেলবে সে চেঁচিয়ে বলবে ডগট আস উইশ। এর মানে হলো পানি থেকে তুমি দূরে থাকো। তারা এ কথা কেন বলবে ফাদার? কারণ লোকের বিশ্বাস পানি লাশের উপর পড়লে ওটা জ্বলে যাবে, পানি পবিত্র বলে। এক রাতে কাছের এক খামার বাড়িতে এক মহিলা এক জগ পানি ফেলার সময় সতর্কবাণী উচ্চারণ করতে ভুলে গেছে। সাথে সাথে তীব্র একটা আর্তনাদ শুনতে পায় সে। ব্যথায় গোঙাচ্ছে কেউ। অন্ধকারে কাউকে অবশ্য দেখা যাচ্ছিল না। মাঝরাতে ওই বাড়ির দরজা খুলে যায়। কালো একটা ভেড়া ঢুকে পড়ে ঘরে। তার পিঠে দগদগে ঘা। উনুনের পাশে শুয়ে ওটা যন্ত্রণায় গোঙাতে থাকে। চাষি এবং তার বউ ভেড়াটাকে নিয়ে কি করবে বুঝে ওঠার আগেই মারা যায়। চাষি পরদিন সকালে কবর দেয় ভেড়াটাকে। মাঝরাতে আবার তার ঘরের দরজা খুলে যায়। ভেতরে ঢোকে সেই ভেড়া, পিঠে আগের মতোই দগদগে ঘা। উনুনের পাশে শুয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায় ওটা। চাষি আবার তাকে খবর দেয়। কিন্তু তৃতীয়বার যখন একই ঘটনা ঘটে, চাষি আসে আমার কাছে। তখন আমি বয়সে তরুণ, তবে কি ঘটছে বুঝতে পেরে তক্ষুনি মৃত আত্মার শান্তির উদ্দেশ্যে একটি প্রার্থনা করি। তারপর আর ভেড়াটিকে দেখা যায়নি। আমি দ্রুত নোট নিচ্ছিলাম। একটা নোটবুক পাশের টেবিলে রেখেছি। আরেকটা খাতায় ঘটনার বর্ণনা লিখতে লিখতে বললাম, দারুণ ফাদার, এ নিয়ে একটি চমৎকার গল্প হবে।
ফাদার কটমট করে তাকালেন আমার দিকে। আমি আপনার সঙ্গে মশকরা করছি না। জীবিতদের মতোই শক্তিধর মৃতরা, কাজে এদের নিয়ে ঠাট্টা না করাই ভালো। মুচকে হাসলাম আমি। আমি ওদের নিয়ে ঠাট্টা করবো না ফাদার, শুধু প্রোগ্রামটা হয়ে গেলেই। ফাদার জহিনী ঝাঁকি খেলেন একটা, যেন খুব ব্যথা পেয়েছেন। আমি অবশ্য ব্যাপারটা পাত্তা দিলাম না। আয়ারল্যান্ডে জম্বি বলে কি সত্যি কিছু আছে? মানে জাদু দিয়ে লাশ পুনরুজ্জীবিত করা? জি, আয়ারল্যান্ডে জিন্দা লাশ নিয়ে কোনো গল্প নেই? মার্ক ভিউ যার নাম। ফাদারের বিষণ্ণ চোখ জোড়া জ্বলে উঠল ধক করে। অবশ্যই মৃতরা চলাফেরা করতে পারে। এদেশে জীবিত আর মৃতদের মাঝে পাতলা একটা পর্দা ছাড়া আর কিছুই নেই। সঠিক সময়ে যথার্থ উদ্দীপনা পেলে মৃতরা আমাদের জগতে ঢুকে পড়তে পারে, যেভাবে আমরা যেতে পারি তাদের দুনিয়ায়। আর আমি হাসি থামিয়ে রাখতে পারলাম না। রোমের গির্জায় ঠিক এই কথাগুলোই লেখা আছে। বিরক্তিতে পাতলা ঠোঁট জোড়া পরস্পরের সাথে চেপে ধরলেন ফাদার। খ্রিস্টান ধর্মের আবির্ভাবের বহু আগে থেকে প্রাচীন মানুষেরা এসব ব্যাপার জানতেন। এটাকে হালকা ভাবে নেওয়া ঠিক না। ফাদার নোসান জহিনী বক্তা হিসেবে ভালোই। আমি দ্রুত তার বাণীর নোট নিয়ে চলেছি। তার অদ্ভুত গল্প দিয়ে ভালো একটা প্রোগ্রাম বানানো যাবে। বলে যান ফাদার, অনুরোধ করলাম আমি। মৃতদের রাজ্যে এই পর্দা দিয়ে কিভাবে ঢোকা যাবে বলুন তো? ক্যাহের বার্নাহেতে তখন আমি ধর্মযাজক। বয়স অল্প। এক মহিলা বাস করত ওখানে। এক রাতে বাড়ি ফিরছে সে, একটা জলধারার পাশে দাঁড়ালো পানি খাবে। আজলা ভোরে পানি পান করে সিধে হয়েছে মহিলা। কানে ভেসে এলো নিচু গলার গান। একদল লোক আসছিল রাস্তা ধরে। অদ্ভুত একটা গান গাইছিল তারা। গাটা কেমন যেন কেঁপে ওঠে মহিলার। হঠাৎ লক্ষ্য করে কাছেই দাঁড়িয়ে আছে লম্বা এক তরুণ। দেখছে তাকে। তরুণের চেহারা অদ্ভুত। মহিলা তরুণের পরিচয় জানতে চাইল। মাথা নাড়ল তরুণ। পরিচয় দেবে না, বলল মহিলার সামনে বিরাট বিপদ। সে তরুণের সঙ্গে পালিয়ে না গেলে শয়তান মহিলাকে গ্রাস করবে। মহিলা তরুণের সঙ্গে ছুটতে শুরু করে। তখন রাস্তা ধরে আসা গানের দল ফিরে এসো বলে চেঁচাতে থাকে। কিন্তু ভয়ের চোটে মহিলার গায়ে যেন তখন পাখা গজিয়েছে। সে ছুটতে থাকে তরুণের সঙ্গে। ছুটতে ছুটতে চলে আসে একটি ছোট জঙ্গলের ধারে। দাঁড়িয়ে পড়ে তরুণ, বলে এখন তারা নিরাপদ। তারপর সে মহিলাকে তার মুখের দিকে তাকাতে বলে। মহিলা মুখের দিকে তাকিয়ে দেখে তরুণ আর কেউ নয়, তার বড় ভাই। বছরখানেক আগে যে পানিতে ডুবে মারা গেছিল। লেক ডালুয়ার কালো পানিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায় সে। তার লাশের আর খোঁজ মেলেনি। তখন মহিলা কি করলো? তার মনে হলো শয়তান তার আশেপাশেই রয়েছে। আমার কাছে ছুটে এলো সে। স্বীকার করলো সব। কনফেকশনের সময় ভয়ে কাঁপছিল মহিলা। তারপর সে মারা যায়। ভয়ঙ্কর গল্প, আমি বললাম। এই ঘটনা উৎসাহের সাথে টুকে নিয়েছি নোটবুকে। মৃতদের গল্প এদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে, বললেন বৃদ্ধ প্রিস্ট। ঘরের কোণের দেয়ালে ঝোলানো পুরনো ঘড়ি ঢং ঢং শব্দে সচকিত হয়ে উঠলাম। সর্বনাশ, 10টা বেজে গেছে। কিন্তু ফাদার এমন সব চমৎকার গল্প শোনাচ্ছেন, উঠতে ইচ্ছে করছে না। মার্ক ভিউর ব্যাপারটা কি ফাদার? জিজ্ঞেস করলাম আমি। এদেরকে জিন্দা লাশের চেয়েও ভুতুরে মনে হলো। এরা কি রিঅ্যানিমেটেড লাশ? পাদ্রির চেহারার কোনো পরিবর্তন ঘটল না। ভূত হোক আর জিন্দা লাশ, মৃত মৃতই, সে যে আকারেই আসুক না কেন। কিন্তু রিঅ্যানিমেটেড মানে পুনরুজ্জীবিত লাশ, বললাম আমি। এদের ব্যাপারটা কি? কথা যদি বলি বলতেই হবে। বৃদ্ধ প্রিস্ট কথার অর্ধেকটা যেন নিজেকে শোনালেন, বাকিটুকু আমাকে উদ্দেশ্য করে। বলবো কে? ভাবলাম প্রশ্নটা আমাকেই করা হয়েছে, তাই হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আপনাকে একটা গল্প শোনাই। এক ইংরেজ ভূস্বামীর গল্প। ইংল্যান্ডের কাছ থেকে তখনও স্বাধীন হয়নি আয়ারল্যান্ড। ওই ভূস্বামীর দখলে ছিল এদিককার পাহাড়গুলো। ইংরেজ লর্ডটির নাম আর্ল অফ মুশেরামুর। বিশাল এক প্রাসাদ ছিল তার। প্রচুর সহায় সম্পত্তির মালিক ছিলেন। বেশিরভাগ জমি ছিল বগেরাগ পর্বতমালাকে ঘিরে। আর্ল অফ মুশেরামুর ছিলেন ধনী এবং প্রভাবশালী। তার গল্পের মূল ঘটনার সময় মহা দুর্ভিক্ষর কাল। 19 শতাব্দীর মাঝামাঝিতে আলুর মাঠগুলো ফলশূন্য হয়ে যায়। বৃদ্ধ বলেই চলেছে, আলুর মাঠগুলো ফলশূন্য হয়ে পড়লে দুর্ভিক্ষ শুরু হয়। 3 বছরের মধ্যে দেশের জনসংখ্যা কমে যায় 25 লাখ। অথচ তখনও ভূস্বামী আর তাদের কর্মচারীরা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করছিল। তাদের ছোট গোয়াল ঘরের ভাড়া চাইত। না দিতে পারলে তাদের বের করে দিত ঘর থেকে। পুরুষ, নারী, শিশু কারোর ক্ষমা ছিল না। ঘর থেকে বিতাড়িত হয়ে বেরিয়ে পড়তে হতো খোলা আকাশের নিচে। আর যাতে ঘরে ফিরতে না পারে সেজন্য জমিদারদের দালালরা কৃষকদের বাড়িঘর ভেঙে টুকরো করে ফেলত। অনাহার, শীতের কামড় সহ
নানা অসুখে কৃষকরা মারা যেতে শুরু করে। চারদিকে মহামারীর মতো ছড়িয়ে পড়ে কলেরা। এদিকে ভূস্বামীরা কিন্তু ফুলে ভেবে উঠেছিল। তার আইরিশ জাহাজ বোঝাই করে শস্য, গম, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছিলেন বিক্রির জন্য। দেশের সর্বত্র একটা তিক্ত অবস্থার সৃষ্টি হচ্ছিল। শাসককুলের বিরুদ্ধে বিদ্রোহ দানা বেঁধে উঠলে সামরিক বাহিনী কঠিন হাতে তা দমন করে। লর্ড মুশেরামরের গ্রামের চাষিরা প্রাসাদের বাইরে সবুজ ঘাস মোড়ানো লনে একদিন এলো হাতে হাত ধরে ভূস্বামীর কাছে সাহায্য চাইতে। আসন্ন শীতে যেন বেঁচে থাকতে পারে তারই ব্যাকুল প্রার্থনা, কারণ ইতিমধ্যে অনেকেই না খেয়ে মারা গেছে। শীত শুরু হয়ে গেলে উপযুক্ত সাহায্য না পেলে হয়তো কেউ বাঁচবে না। বুড়ো বলেই চলেছে, লর্ড মুশেরামরের জমিদারির প্রতি তেমন নজর ছিল না। 30 বছরের এই যুবক জমিদার হবার পরে মাত্র একবার তার জমিদারি দর্শন করেছেন। লন্ডনে বাস করতে পছন্দ করেন তিনি, ভালোবাসেন মদ আর জুয়া নিয়ে থাকতে। তবে এবার তিনি গ্রামে এসেছেন দেখতে দুর্ভিক্ষের কারণে যেন তার জমির উৎপাদন কোন রকম ব্যাহত না হয়। লনে লোকের ভিড় দেখে শঙ্কিত হয়ে উঠলেন লর্ড মুশেরামর। মানুষের সংখ্যা কয়েকশো হবে। এরা সবাই এসেছে গ্রাম থেকে। জমিদার তার নায়েবকে সোজা পাঠিয়ে দিলেন মেলোতে সেনাবাহিনীকে খবর দিতে। 3 প্লাটুন অশ্বারোহী সৈন্য চলে এলো সাথে সাথে। চাষারা হামলা করে বসতে পারে এই ভয়ে চারিদিক থেকে ঘিরে ফেলল প্রাসাদ। দলের ক্যাপ্টেন লর্ড মুশেরামরের কথার প্রতিধ্বনি তুলে বলল, কৃষকদেরকে এক্ষুনি চলে যেতে হবে। তার ইতস্তত করছে দেখে ক্যাপ্টেন তার সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ল গ্রামবাসীর উপর। যেন উন্মাদ হয়ে গিয়েছিল অশ্বারোহী সৈন্যরা। তরোয়াল দিয়ে ইচ্ছা মতো কুপিয়ে চলল অসহায় লোকগুলোকে। ঘটনাস্থলেই মারা গেল অনেকে। এদের মধ্যে এক স্থানীয় প্রিস্ট ছিল। সে এসেছিল কৃষকদের পক্ষে জমিদারের সঙ্গে কথা বলতে। বৃদ্ধ প্রিস্ট তার গল্প বলেই চলেছেন। গ্রামবাসীদের মাঝে ব্রিট কাপেন নামে এক বৃদ্ধাও ছিল। যখন দুর্ভিক্ষের শুরু হয়নি সেই সময় থেকে লোকে সবাই এড়িয়ে চলত তাকে ডাইনি ভেবে। বুড়ি পালিয়ে বাঁচল, শুধু তরবারির আঘাতে তার থুতনির অনেকটা কেটে গিয়েছিল। তবে আঘাতটা বেশি লেগেছিল বুকে। জমিদারের কাছ থেকে এরকম আচরণ মোটেই আশা করেনি সে। ব্রিট কাপিন পালিয়ে গেল পাহাড়ে। গুহার মধ্যে সারাদিন লুকিয়ে রইল। রাতের বেলা গুহা ছেড়ে বেরিয়ে পড়ল। চলে এলো জমিদারের লনে। ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে চাষাভূষদের লাশ। বুড়ি পাগলের মতো লাশের মধ্যে কি যেন খুঁজছিল। অবশেষে পেয়ে গেল কাঙ্ক্ষিত জিনিস, একটা লাশ। তবে লাশটার গায়ে আঘাতের চিহ্ন কম। মারাত্মকভাবে কেটে ছিঁড়ে যায়নি তার কোনো অঙ্গ। বুড়ির গায়ে কোত্থেকে আসুরিক শক্তি ভর করলো কে জানে। হয়তো ঈশ্বর কিংবা শয়তান জুগিয়েছে। সে লাশটাকে টেনে নিয়ে চলল রাতের আধারে। হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে গেল পাহাড়ের গুহায়। গুহার মধ্যে বসে বহু প্রাচীন নানা মন্ত্র পড়া শুরু করলো সে। সেই অদ্ভুত মন্ত্র বুঝবার সাধ্য কোন গেইলিক পণ্ডিতেরও নেই। ঝোপঝাড় খুঁজে কিছু ভেষজ লতাপাতা নিয়ে এলো সে। আগুন জ্বালালো। কেতলিতে পানি ভরে তাতে ছুঁড়ে দিল লতাপাতা। তারপর চুলায় বসিয়ে দিল কেতলি। কিছুক্ষণ পরে কেতলির পানি দিয়ে গোসল করালো লাশটাকে। অবশেষে চাঁদ যখন আলো ছড়াতে উকি দিল মাঝ আকাশে, ঘোষণা করলো মধ্যরাতের। ওই সময় লোকটার শরীর কাঁপতে শুরু করলো। স্পন্দন জাগলো নারীতে। চোখ মেলে চাইল সে। বুড়ি ব্রিট ক্যাপিন চেঁচিয়ে উঠল সোল্লাসে। সে মার্ক ভিউ সৃষ্টি করেছে। তার আহ্বানে জ্যান্ত হয়ে উঠেছে লাশ। প্রাচীনকালে বলা হতো কোন অখ্রিস্টান পুরোহিত যদি অপঘাতে মরে যাওয়া কোনো লাশের গায়ে প্রাণ ফিরিয়ে আনতে পারে, তবে যে লোক অন্যায়ভাবে ওই ব্যক্তিকে হত্যা করেছে তার উপর প্রতিশোধ নেওয়া যাবে। আর বৃদ্ধা তখন প্রতিহিংসার আগুনে দাও দাও চলছে। সে জিন্দা লাশকে পাঠিয়ে দিল প্রতিশোধ নিতে। লর্ড মুশেরামর এক সন্ধ্যায় কর্কের জেটিতে এসেছেন ইংল্যান্ডগামী জাহাজে উঠতে। অতর্কিত হামলা তার উপর হলো। আক্ষরিক অর্থেই তাকে চিরে টুকরো করে ফেলল হামলাকারী। তবে কেউ চিনতে পারেনি ঘাতককে। পুলিশ এবং সৈন্যরা শপথ করে বলল তারা হত্যাকারীকে বেশ কয়েকবার গুলি করেছে। তবে স্থানীয় ম্যাজিস্ট্রেট তাদের কথায় বিশ্বাস করলেন না। পুলিশ আর সৈন্যরা যদি হামলাকারীর গায়ে গুলি লাগিয়েই থাকে, তাহলে জেটিতে তার রক্তের চিহ্ন কই? ওখানটা শুধু লর্ড মুশেরামর তাজা রক্তে মাখামাখি ছিল। হত্যাকারী যেন মিলিয়ে গেছে বাতাসে। এরপরে হামলার শিকার হলো সেই অশ্বারোহী বাহিনীর ক্যাপ্টেন। মেলোতে নিজের নিরাপদ ব্যারাকে তাকেও ছিঁড়ে টুকরো করে ফেলা হয়েছে। হামলাকারী নিঃসন্দেহে প্রচন্ড শক্তিধর এবং হত্যার নেশে উন্মত্ত।
নইলে ব্যারাকের পাথর আর লোহার দেয়াল ভেঙে ভেতরে ঢুকতে যেত না। ক্যাপ্টেনের ছিন্ন ভিন্ন লাশ দেখে ভারত ও আফ্রিকায় কাজ করা অনেক অভিজ্ঞ সৈনিকই ঘটনাস্থলে অসুস্থ ও আতঙ্কিত হয়ে পড়ল। এই ঘটনার কয়েকদিন পর লর্ড মুশেরামুরের নায়েব মেজর ফারান তার বিশাল 2 হাউন্ড নিয়ে সন্ধ্যাবেলায় হাঁটাহাঁটি করতে বেরোয়। ফারান দীর্ঘদেহী গাট্টা গোট্টা, পৃথিবীর কোনো কিছুতে তার ভয় নেই, সঙ্গে একজোড়া পিস্তল সবসময় থাকে। আর শিকারী কুকুর দুটো শুধু সঙ্গ দেওয়ার জন্য মনিবের সাথে থাকে না, হুকুম পাওয়া মাত্র চোখের পলকে যে কাউকে ছিন্ন ভিন্ন করে ফেলতে ওস্তাদ তারা। মেজর ফারানকে মুশেরামুর কৃষক সম্প্রদায় সবচেয়ে বেশি ঘৃণা করত। তার কথাটা জানতো বলেই সে জমিদারিতে টহল দেওয়ার নাম করে ভয় ছড়াতে পছন্দ করত। কিন্তু পিস্তল বা হাউন্ড কেউ তাকে বাঁচাতে পারল না। সেই সন্ধ্যায় 3 দিন বাদে মেজর ফারানের রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গেল রাস্তার ধারে। ডাক্তার স্বীকার করলেন তিনি টুকরো হয়ে যাওয়া হাউন্ডগুলোর মাংস থেকে ফারানের লাশের 100 টুকরা মাংস আলাদা করতে পারেননি। বুঝতেই পারেননি কোনটা কুকুর কোনটা মানুষ। এই সমস্ত ঘটনা যখন ঘটছে ওই সময় বুড়ি ব্রিট কাপিন পাহাড়ের ঢালে তার গুহা রাস্তানায় অসন্তোষী গোঙাচ্ছে। বৃদ্ধা প্রতিজ্ঞা করেছিল তার আত্মীয় এবং গ্রামের স্বজনদেরকে কেড়ে নেওয়ার অপরাধে সে মুশেরামুর পরিবারের কাউকে ছাড়বে না। প্রত্যেককে জন্য মাসুল দিতে হবে। প্রতিশোধের নেশায় পাগল হয়ে গিয়েছিল সে, আর প্রতিশোধ নেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করত মার্ক ভিউকে। শোনা যায় বছরের পর বছর ব্রিট কাপিন রাতের বেলা বগেরার পর্বতমালার গ্রাম চষে বেরিয়েছে প্রতিহিংসায়। সঙ্গে ছিল সেই জিন্দা লাশ। হঠাৎ করে চুপ হয়ে গেলেন ফাদার ডোহিনী। আমি হা হয়ে তার গল্প শুনছিলাম আসনের একেবারে কিনারে বসে। দারুণ গল্প ফাদার। অবশেষে বিড়বিড় করলাম আমি গল্পের সমাপ্তি ঘটেছে বুঝতে পেরে। লর্ড মুশেরামুর বলে সত্যিই কেউ ছিলেন? জবাব দিলেন না বৃদ্ধ। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ধুমায়িত ঘাসের চাপড়ার দিকে। আমি মৃদু কেঁপে উঠলাম শীতে। চাপড়াটা খামুখাই জ্বলছে। ঘরের ঠান্ডা এক রত্তি দূর করতে পারেনি। আপনি কি করকে আমাদের স্টুডিওতে একবার আসবেন? অনুরোধ করলাম আমি। মার্ক ভিউর ব্যাপারে টিভি প্রোগ্রামে একটু বলতেন, বিনিময়ে কিছু সম্মানই অবশ্যই পাবেন। হঠাৎ দমকা একটা ঠান্ডা হাওয়া লাগতে পেছন ফিরে চাইলাম। কটেজের দরজা খোলা। অবাক হয়ে দেখলাম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বইয়ের দোকানের সেই বৃদ্ধ। তার ভিক্টোরিয়ান পোশাক যেন পতাকার মতো উঠছে পাহাড় থেকে ধেয়ে আসা বাতাসে। কালো দাঁড় কাকের টানা। তোমার কাজ নিশ্চয়ই শেষ হয়েছে। 100 বর্ষের পুরনো গলা ক্ষণক্ষণ করে উঠল। আমি ফাদার জোহিনীর সঙ্গে দেখা করতে এসেছি। বৃদ্ধ প্রিস্টের দিকে ফিরলাম সমর্থনের আশায়। অবশ্য আপনার পরামর্শেই বিনয়ের সুরে যোগ করলাম শেষ কথাটা। বৃদ্ধ সম্ভবত সায় দেওয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকালেন। তার থুতনি এসে ঠেকেছে বুকে, চোখ বন্ধ। বেশ, দেখা হয়েছে, কথাও বলেছ, এখন ভাগো। তার অভদ্র আচরণে কচমচ করে তাকালাম তার দিকে। অন্যের বাড়িতে এসে দয়া করে আমাকে উপদেশ দেবেন না। কঠিন গলা আমার। হঠাৎ সে মৃগী রোগীর মতো বিকট গলায় হেসে উঠল। ঘাড়ের পেছনে সবকটা চুল সরসর করে দাঁড়িয়ে গেল আমার। এখানকার দায়িত্ব আছে আমি। ফোঁস করে শ্বাস ফেলল সে। আপনি ফাদার জোহিনীর হাউসকিপার? অবাক ভাবটা গোপন রাখতে পারলাম না। এমনই রোগা পাতলা শরীর, তার চুলা থেকে কেতলি টেবিলে বয়ে আনার মতো শক্তি আছে কিনা সন্দেহ। এ কিভাবে হাউসকিপারের দায়িত্ব পালন করবে? আবার খলখল হাসির শব্দ শোনা গেল। অনেক দেরি হয়ে গেছে খোকা। অবশেষে সে বলল, তোমার ব্যাপারে নাক গলাতেই হচ্ছে। রাতের বেলা একটা শয়তান আসে এই পাহাড়ে, ওটার কথা ভাবতে হয় আমাকে। ঝট করে থাবার মতো একটা হাত ছুড়ল সে বাইরের দিকে ইঙ্গিত করে। তার মানে এখন কেটে পড়ো। আমি আবার তাকালাম ফাদার জোহিনীর দিকে, কিন্তু লোকটার চেহারার কোনো পরিবর্তন নেই। অগত্যা নোটবুক গুছিয়ে পকেটে পুরে সিধে হলাম আমি। বৃদ্ধকে শুভরাত্রি বললেও সে না শুনবার ভান করে দরজার একপাশে সরে দাঁড়ালো আমাকে যেতে দেবার জন্য। মোটরসাইকেলে চড়ে বসলাম। কিছু দূর চলে আসার পর হঠাৎ মনে হলো ফাদার জোহিনীর কুটিরের ছোট্ট টেবিলটির উপর একটা নোটবুক ফেলে এসেছি। দীর্ঘশ্বাস ছেড়ে থেমে পড়লাম। মোটা রাস্তা ধরে আবার ফিরে চললাম টিচ ড্রচ চুর দিকে। কুটির থেকে কিছু দূরে থামালাম বাইক। হেঁটে এগোলাম বাড়িটার কালো কাঠামোর দিকে। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়তে হলো দোরগোড়ায়। তীক্ষ্ণ মন্ত্রোচ্চারণের শব্দ ঢুকছে কানে। সেই বৃদ্ধর কণ্ঠ, কিন্তু শব্দগুলোর মাথা মুন্ডু অর্থ কিচ্ছু বুঝতে পারলাম না। মনে হলো প্রাচীন আইরিশ শব্দে সে মন্ত্র পড়ছে। ভীষণ ইচ্ছে হলো জানলার শাঁসির কাছ দিয়ে ভেতরে তাকাতে। সেই বৃদ্ধ প্রিস্ট ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ তার সামনে কাঁধ কুজো করে বিলাপের সুরে মন্ত্রোচ্চারণ করছে। অবাক হয়ে দেখলাম বুড়োর হাতে পুরনো দিনের অশ্বারোহী বাহিনীর তরবারি, ফলাটা বাঁকা। তীক্ষ্ণ কণ্ঠে তার মন্ত্র পড়া।
যেভাবে হাতে তরবারিটা ধরে রেখেছে সবকিছুর মধ্যে কেমন অদ্ভুত এবং অশুভ একটা ব্যাপার আছে বলে মনে হলো। আচমকা থেমে গেল সে। মনে করো জহিনী, হুকুম করল বৃদ্ধ। আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন বুড়ো প্রিস্ট। বর্ণহীন চোখ জোড়ার বিস্ফোরিত দৃষ্টি বুড়োর দিকে। তোমার মনে করতেই হবে ওরা এই করেছিল। আমি সাবধান করে দেবার আগেই বৃদ্ধ হাতের তরবারিটা মাথার উপরে তুলল। তারপর হাড় জিরজিরে শরীরের পূর্ণ শক্তি দিয়ে অস্ত্রের ডগাটা পুরোটা ঢুকিয়ে দিল প্রিস্টের হৃৎপিণ্ড বরাবর। সম্পূর্ণ ফলাটা পর পর করে ঢুকে গেল বুড়োর বুকে। পিঠ ঠেলে বেরিয়ে গেল। আশ্চর্য, তারপরও তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মুখ হা হয়ে গেল আমার। ভয় আর বিস্ময়ে মুখের কথা হারিয়ে ফেলেছি। তবে আরো ভয়ঙ্কর ঘটনা দেখবার বাকি ছিল। বৃদ্ধা ছেড়ে দিল তরবারি, সরে দাঁড়ালো প্রিস্টের কাছ থেকে। মনে করো জহিনী। বৃদ্ধের থাবার মতো হাত চেপে ধরল তরবারির হাতল। প্রচন্ড এক টানে ফলাটা বের করে আনলো সে শরীরের ভেতর থেকে। ফলা ঝলমল করছে আগুনের আলোয়। এক ফোঁটা রক্তের চিহ্ন নেই তাতে। আমি জানালার ধারে দাঁড়িয়ে জমে গেলাম আতঙ্কে। যা দেখেছি বিশ্বাস করতে পারছি না। এ অসম্ভব। বুড়ো প্রিস্টের শরীরে ধারালো তরোয়াল ঢুকিয়ে দিল, অথচ বুড়ো চোখের পাতা কাঁপল না পর্যন্ত। আমি ভয়ার্ত একটা আর্তনাদ করেই ঘুরে দাঁড়ালাম। ছুটলাম বাইক লক্ষ্য করে। আতঙ্কে অবশ হয়ে গেছে আমার শরীর। মনে হলো পা চলছে না। মোটর স্টার্ট দিচ্ছি, ঠিকভাবে স্টার্টও হচ্ছে না। বৃদ্ধর চিৎকার শুনতে পেলাম। রাস্তায় কার যেন ছায়া পড়েছে, সে এদিকেই আসছে। ঘাড়ের কাছে বিকট গন্ধ নিয়ে ঝাপটা মারল বাতাস। এমন সময় গর্জন ছেড়ে চালু হয়ে গেল বাইক। ঝড়ের বেগে ছুটলাম আমি। রাস্তাটা আঁকা বাঁকা এবং এবড়ো থেবড়ো। পিচ্ছিল কাদায় তেমন গতি তুলতে পারছি না। আমি যেন বাইক রেস করছি। ঝাঁকি খেয়ে লাফিয়ে পার হচ্ছি খানাখন্দ। বেলেনগিরি নামে একটা গ্রাম আছে কাছে। ছুটছি ওদিকে। জীবনেও এত জোরে বাইক চালাইনি। যেন কয়েকশো পিশাচ তাড়া করছে আমাকে। অনেক জোরে চালানোর ফলে বাইকের সামনের চাকা বাড়ি খেলো পাথরের গায়ে। পর মুহূর্তে ছিটকে গেলাম আমি। জ্ঞান হারিয়ে ফেললাম। বোধহয় কয়েক মুহূর্ত জ্ঞান ছিল না আমার। চেতনা ফিরে পেলাম বমি বমি একটা ভাব নিয়ে। চোখ পিটপিট করে তাকালাম। আমার মুখের কাছ থেকে ফুটখানিক দূরে দাঁড়িয়ে আছে প্রিস্ট। বর্ণহীন চোখ জোড়া যেন কটমট করে চেয়ে আছে আমার দিকেই। ফুসফুস দুর্গন্ধময় নিঃশ্বাস ফেলছে সে। তাকে ঘিরে আছে যেন মৃত্যুর বিকট গন্ধ। আমার দিকে ঝুঁকল সে। লম্বা নখওয়ালা হাত জোড়া বাড়িয়ে দিল। শক্তিশালী থাবায় চেপে ধরল গলা। থামো জহিনী। বৃদ্ধ সেই কণ্ঠ। প্রিস্টের কাঁধের উপর দিয়ে এক ঝলক দেখতে পেলাম তাকে। ঘোমটা নেই, নরকঙ্কালের মতো ভয়ঙ্কর মুখ। গাল থেকে কপাল পর্যন্ত একটা লম্বা ক্ষত। তাকিয়ে আছে বিজয় উল্লাস নিয়ে চোখে। গলার চাপ একটু কমল। ও ওদের কেউ নয় জহিনী, ওকে ছেড়ে দাও। আমরা যা করেছি তা সবই ও দেখেছে, সবই ওর মনে থাকবে, সবাইকে ও জানিয়ে দেবে। আর সেটাই আমি চাই। ওকে ছেড়ে দাও, চলে যাকো। অবিশ্বাস্য শক্তিধর বৃদ্ধ প্রিস্ট আমাকে ধরে এমন জোরে ঝাঁকি মারল যেন আমি একটা ভাঙা পুতুল। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। চেতনা ফিরে পেয়ে আমি দেখি কেউ নেই সেখানে। ফুলে ওঠা কপালে আলতো করে হাত বুলালাম। চলতে চলতে সিধে হলাম। শক্তি ফিরে পেতে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম। তারপর আমার বাইকটি চোখে পড়ল। জলের মধ্যে পড়ে আছে। তুলতে গিয়ে দেখি চাকার অনেকগুলো স্পোক ছুটে গেছে। ইঞ্জিনে পানি ঢুকে গেছে। চলবে না সেটা। বাইকটিকে নদীর তীরে তুলে নিয়ে এলাম। তারপর এগোলাম সেতুর দিকে। বালি নাগরিতে হেঁটে যাওয়া ছাড়া আর উপায় নেই। মাথা দপদপ করছে ব্যথায়। চিন্তা ভাবনাগুলো কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি যা দেখেছি তা কি সত্যি? কেউ কি এমন ভয়ঙ্কর হতে পারে নাকি এসব দৃষ্টি বিভ্রম ছিল আমার? ঝাড়া 3 ঘন্টা মেঠো রাস্তা দিয়ে হাঁটবার পর সভ্যতার চিহ্ন মিলল। গ্যারেজের আবছা কাঠামোটা ফুটে উঠল অন্ধকার ভেদ করে। এখান থেকে পেট্রোল নিয়েছিলাম আমি। চলতে চলতে এগিয়ে গেলাম ওটার দিকে। কয়েক মুহূর্ত পরে গ্যারেজের সামনের ঘরের জানালা খোলা শব্দ পেলাম। ভেসে এলো আলোক রেখা, সেই সাথে মানুষের গলা। কে ওখানে? আমার মোটর বাইক নষ্ট হয়ে গেছে, আমি খুব বিপদের মধ্যে আছি। চেঁচিয়ে উঠলাম আমি। এখানে কোনো ট্যাক্সি মিলবে কিংবা রাতের জন্য আশ্রয়? রাত 3টে বাজে, সে খেয়াল আছে? কঠিন গলায় বলল লোকটি। আমি মুশেরামের পাহাড় বয়ে এসেছি ভাই, আমাকে একটু আশ্রয় দিন। অনুনয় করলাম আমি। তারপর খুলে গেল দরজা। ভেতরে আসো, বলল সেই কণ্ঠ। ঘরে ঢুকলাম। তীব্র ঠান্ডা আর কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা আমাকে বিধ্বস্ত করে ফেলেছে। আমার উপর লঞ্চনের আলো ফেলল সে। চিনে ফেলেছে। আপনি না আজ সন্ধ্যায় টিচ ড্রাচুর ঠিকানা জানতে চেয়েছিলেন আমার কাছে? মাথা ঝাঁকালাম। এই লোকই সন্ধ্যাবেলায় আমাকে পেট্রোল দিয়েছে। তার ওভারঅলের উপর নাম লেখা ছিল মানুষ। ঠিক বলেছেন, আমার মোটর বাইকটা নষ্ট হয়ে গেছে, একটা ক্যাব দরকার। হতবুদ্ধি ভঙ্গিতে ডানে পায়ে মাথা নাড়ল সে। আপনাকে খুব পরিশ্রান্ত লাগছে। কাবার থেকে এক বোতল জেমিস
জবাবের অপেক্ষা না করে সে বলতে লাগলো, আমি ম্যাকরুমে ফোন করে দিচ্ছি, ট্যাক্সি চলে আসবে। কোথায় যাবেন? কনক সিটিতে। বাইক নষ্ট হয়েছে কোথায়? পাহাড়ের কাছে একটা নদীর ধারে। নদীর উপর সেতু আছে। জায়গাটা আমি চিনি। কাল সকালে আপনার বাইক নিয়ে আসবো। আপনার যোগাযোগের নাম্বারটা দিন, বাইকের কি ক্ষতি হয়েছে ফোনে জানিয়ে দেবো। আমি মাথা দুলালাম। হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে ভুরু কুচকে তাকালাম তার দিকে। আমি ভূতের ওঝা কিনা জিজ্ঞেস করলেন কেন? আপনি যে টিচ ড্রাগস চুর খবর জানতে চাইলেন, স্থানীয়রা ও নামেই ডাকে ও বাড়িকে। বাড়িটির পৈশাচিক কুখ্যাতি আছে। অনেকেই বলে ওটা ভূতের বাড়ি। দুর্ভিক্ষের সময় যে কটা কটেজ টিকে ছিল, ওটা তার মধ্যে একটা। অবিশ্বাসে মাথা নাড়লাম। চুমুক দিলাম হুইস্কিতে। ঠান্ডা শরীরে তরল আগুনটা বেশ উষ্ণতা যোগাচ্ছে। আমি ফাদার নোসান জোহিনীকে খুঁজতে গিয়েছিলাম, ব্যাখ্যা করলাম। অবাক চোখে তাকালো লোকটি আমার দিকে, তারপর হেসে উঠল চাপা গলায়। তা আমি ঠিকই ধরেছি। কি বলেন? নিশ্চয়ই তার খোঁজ পাননি। গরম হওয়ার জন্য দু হাতের তালু ঘষছিলাম। থেমে গেলাম। অবাক গলায় প্রশ্ন করলাম, মানে? ফাদার নেসান ডোহেনি 160 বছর আগে মারা গেছেন। বরফ জলের একটা স্রোত নেমে গেল আমার শির দ্বারাবে। 160 বছর আগে মারা গেছেন? হ্যাঁ, কেন আপনি জানেন না গল্পটা? দুর্ভিক্ষের সময় তিনি লোকজন নিয়ে মুশেরামোর প্রাসাদে গিয়েছিলেন লর্ড মুশেরামোর কাছে গ্রামের চাষাদের জন্য সাহায্য চাইতে, তাদেরকে যেন গৃহহীন হতে না হয় সে ব্যাপারে অনুরোধ করতে। লর্ড মুশেরামোর ম্যালো থেকে সৈন্য ডেকে পাঠান এবং প্রাসাদের লনে হাঁটু গেড়ে বসে থাকা লোকগুলোর উপর সেনাবাহিনীকে লেলিয়ে দেন। ফাদার নেসান ডোহেনি তার সঙ্গীদের সহ তরবারির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। জোরে ঢোক গিললাম আমি। আর ব্রিট কাপিনের কি হয়েছিল? লোকটি এবার গলা ছেড়ে হাসলো। বন্ধুরা, একটা বিদেশি গল্প পড়ে শোনালো, বিদেশি গল্প বাংলা অনুবাদ পড়ে শোনালো সেতু। গল্পটির নাম ছিল মার্কভিউ। আমাদের আজকের মূল কাহিনী রচনা করেছেন, মূল কাহিনীটি যার এবং নাট্যরূপ দিয়েছেন তার নাম হচ্ছে মশিউর রহমান শান্ত। আর কাহিনীর নাম এখন বলবো না, একদম শেষে জানাবো। আর এই নাট্য এতে অভিনয় অংশ পরিচালনা করছেন শেগুফতা আবিদ শাড়ি, আর সাউন্ডে ছিলেন খালিদ। তো ঠিক আছে, আমরা শুনতে চলে যাই। বন্ধু শব্দটি মনে হয় পৃথিবীর সব চাইতে মধুরতম শব্দ, কারণ একজন ভালো বন্ধু জীবনের বড় একটি অর্জনও বটে। আর একসাথে যদি বেশ কয়েকজন ভালো বন্ধু পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এইরকমই কিছু ভালো বন্ধু নিয়ে পূর্ণতার ফ্রেন্ড সার্কেল। পূর্ণতা, সুমিত, শিহাব, রুপিয়া এই চারজন শুধু বন্ধু নয়, তারা প্রাণের বন্ধু। একজনকে ছাড়া যেন অন্যজন অচল। চারজনই একসাথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। শুধু পড়াশোনা নয়, আড্ডা থেকে শুরু করে ঝগড়া সবকিছুই তারা একসাথে করে। তবে চারজনের মাথাতেই যথেষ্ট পরিমাণ পাগলামি আছে। যখন যা ইচ্ছে করে তখনই তারা সেই ইচ্ছে পূরণের জন্য ছুটে যায় বহু দূর থেকে বহু দূর। আর তাদের ইচ্ছেগুলোও না বেশ অদ্ভুত। একবার তাদের ইচ্ছে করলো তারা একদিন সকাল থেকে কফি বিক্রি করবে। যেই কথা সেই কাজ, সত্যি সত্যি ধানমন্ডি লেকে কফি বিক্রি করলো তারা। দিন শেষে দেখা গেল কফি বিক্রি করে 775 টাকা উপার্জন করা হয়েছে। আর উপার্জিত সব টাকা ওখানকার পথ শিশুদের দিয়ে দিল তারা। তবে আজকে সম্পূর্ণ উদ্ভট একটা চিন্তা তাদের মাথায় এসেছে। সেটা নিয়েই পূর্ণতার বাসার ছাদে বসে কথা হচ্ছে তাদের। তোর কি মনে হয় সত্যি এরকম কিছু হবে? তোর কাছে ঠিক ইনফরমেশন আছে তো? ঠিক বেঠিকের তো কিছু দেখছি না, ব্যাপারটা অ্যাডভেঞ্চার তাই বললাম। খারাপ না। তাছাড়া এই অজুহাতে আমাদের একটা ট্যুরও হয়ে গেল। তোরা সবাই পাগল। কে না কে কোন রাজবাড়ির ভূতের কাহিনী বলেছে, আর সেটা শুনে আমরা এখন ভূত দেখতে যাব। ভূত প্রেতের কোনো বিষয়ে আমি নেই। আরে বাবা, তুই বেশি বুঝিস, সবসময় 2 লাইন বেশি বুঝিস তুই। এখন তো যাচ্ছি না, যাচ্ছি আগামী সপ্তাহে। যখনই যা, আমি তোদের সঙ্গে নেই। আগে প্রোগ্রাম ফাইনাল হোক, আগে এত বকবক করছিস কেন? আর সুমিত, তুই কনফার্ম জানার চেষ্টা কর। ভূত দেখার অভিজ্ঞতা মন্দ হবে না। এখন কিন্তু রাগ লাগছে। একটা ব্যাপারে আমি অ্যাডভেঞ্চার দেখতে পাচ্ছি, সেখানে তুই অকারণে বারবার কনফার্ম করতে বলছিস। ভূত প্রেত কি আমার প্রেমিকা নাকি যে আমি গেলে তারা আসবে না হলে আসবে না? সেটা আমাকে কনফার্ম করবে? আজীব মানুষ।
আমি কিচ্ছু জানি না। ভূত দেখা হোক কিংবা না হোক, আগামী সপ্তাহে আমরা যাচ্ছি। ঢাকাতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, একটা ট্যুর খুবই দরকার। ওকে ডান, আমিও রাজি। আর শোন, আমি সব ডান বাম কোনোটার মধ্যেই নেই। আমি ভূত প্রেতওয়ালা কোনো জায়গায় যাব না, আর ওখানে গিয়ে থাকবোটাই বা কোথায়? সেটা নিয়ে তোর মাথা ঘামাতে হবে না রুপিয়া, তুই তো যাচ্ছিস না। ওখানে আমার খালার বাসা, আমরা সবাই ওখানেই থাকবো। থাকা খাওয়া নিয়ে নো টেনশন। তাহলে এই কথাই রইলো, আগামী সপ্তাহে আমরা যাচ্ছি। যাচ্ছি। তাহলে তো হয়েই গেল। আমি তাহলে আর একা কি করব? তা আমরা কি জানি? তাহলে আমিও যাব। তুই শেষে গিয়ে যে এটা বলবি তা আগেই জানতাম। এখন তাহলে আর কথা না বাড়াই, আগামী সপ্তাহ যাচ্ছি। আগামী সপ্তাহে ঠিক করা দিনটিতে পূর্ণতা, শিহাব, সুমিত, রুপিয়া তাদের ব্যাগ গুছিয়ে সকাল সকাল রওনা হলো। গন্তব্য শিফলতুলির রাজবাড়ি। তবে তার আগে পৌঁছতে হবে সুমিতের খালার বাসায়। সুমিতের খালার বাসা থেকে কাউকে নিয়ে তারপরেই রওনা করতে হবে, কারণ তাদের 4 জনের মধ্যে কেউ সে রাজবাড়ির পথ চেনে না। তবে সকাল সকাল রওনা করলেও সুমিতের খালার বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় 4টা বেজে গেল। পৌঁছানোর পর দুপুরের খাবার খেতে খেতেই সবকিছু ঠিক করে নিল তারা। তবে বাঁধ সাজল সুমিতের খালা। এতদিন পরে এসেছিস, আজকে রাজবাড়ি দেখতে যাওয়ার কি দরকার বলতো? ও তুমি বুঝবে না খালা, পুরনো দিনের রাজবাড়ি নিয়ে আমরা একটা ডকুমেন্টারি বানাবো, সেই জন্যই আসা। খাবার শেষ করে রেস্ট নে, কাল সকালেও ডকুমেন্টারি ফেন্টারি বানাতে পারবি। তাছাড়া আজ যেতে যেতেই তো। না খালা, সকাল না, আমাদের জন্য সন্ধ্যা হলেই বরং আরো ভালো হয়। খালা, এখান থেকে রাজবাড়ি কতটুকু দূর? বেশ ভালোই তো দূর। আমি আবারও বলছি, তোমরা যদি এখন যাও তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে। তাছাড়া যেতে হবে নৌকায়। সন্ধ্যা হলো তো আরো ভালো, সন্ধ্যার আধো আলোতে রাজবাড়ি দেখার আলাদাই মজা হবে। ফেরার পথে নৌকা পাবো খালা? নাহিদ কোথায়? আমি তো ভাবছিলাম ওর সাথে নিয়ে যাব। ও বাইরে গেছে, এখনই চলে আসবে। ওকে নিয়ে যাস, নাহলে নৌকা না থাকলে ও ম্যানেজ করে নিতে পারবে, বুঝলি? তাহলে আমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠি, সবাই অ্যাডভেঞ্চারের জন্য রেডি হও। সুমিতের খালাতো ভাই নাহিদ আসার পরপরই নাহিদকে নিয়ে রওনা করলো তারা। সুমিত, শিহাব, রুপিয়া খুব মজা পাচ্ছে, সেটা তাদের দেখেই বোঝা যাচ্ছে। রুপিয়াকে দেখে মনে হচ্ছে সে সবচেয়ে বেশি মজা পাচ্ছে, অথচ প্রথম রাজবাড়ি আসার কোনো ইচ্ছেই তার মধ্যে ছিল না। কিন্তু তবে পূর্ণতা কোনো কারণে হঠাৎ করে একটু বিষণ্ণ হয়ে আছে। তার বিষণ্ণতার কারণ কি তা সে নিজেই জানে না। সবাই মিলে আগ্রহ নিয়ে নৌকায় উঠল। সবার চোখে আগ্রহের ঝলকানি দেখা যাচ্ছে। শুধু পূর্ণতাই নৌকার এক কোনায় চুপচাপ বসে রইল। কেন জানি ওর মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে, অনেক বেশি খারাপ কিছু। নাহিদ, তোমাদের রাজবাড়ির খবর বলো তো। রাজবাড়ির খবর কি বলবো ভাইয়া? মানে তোমাদের রাজবাড়ি সম্পর্কে অনেক কিছু শুনেই আমরা ঢাকা থেকে এসেছি। শুনলাম ভূত প্রেতের নাকি অনেক বেশি আনাগোনা, সত্যি নাকি? আসলে ভাইয়া রাজবাড়ি নিয়ে অনেক গল্প শুনেছি, তবে অনেক পুরনো বাড়ি তো, তাই এখানকার মানুষ রাজবাড়িতে যেতে ভয় পায়। আমার এক বন্ধু কয়েকদিন আগে গিয়েছিল, হঠাৎ করে নাকি তার মনে হলো খুব গরম একটা বাতাস তার চেহারার সামনে দিয়ে গেল। তারপর সে বাসায় আসলো। রাতের বেলা তার চেহারা একদম ফুলে গেল, একদিনের মধ্যে মুখের একটা অংশ বাজে রকম ভাবে বেঁকে গেল। এখন পর্যন্ত তার মুখের এক পাশ সম্পূর্ণ বাঁকা। এমন কেন হলো নাহিদ? চেহারা বেঁকে যাওয়ার কারণ কি? আসলে আপু, এখানকার মানুষের মুখে শুনেছি রাজবাড়ির ওই দিকটাতে নাকি জিনেরা চলাফেরা করে। ওদের চলাফেরা করার সময় কেউ যদি মাঝে পড়ে যায় তখনই নাকি কোনো একটা ক্ষতি করে। অনেকে ধারণা আমার ওই বন্ধুকে জিনেরাই চট দিয়েছে, আর সে কারণেই মুখ এমন ভাবে বেঁকে গেছে। আচ্ছা সুমিত, সবকিছু নিয়ে এরকম খেলা কি ঠিক হচ্ছে? সত্যি সত্যি যদি জিন টিন থাকে আর আমাদের সাথে যদি এরকম কিছু হয় তখন কি করবি? কি করবো মানে? তুই ভয় পাচ্ছিস পূর্ণতা? আজি ভয় পাচ্ছি না, তবে ব্যাপারটা এখন আর ভালো লাগছে না। বুঝতে হবে, খালি কলসি বাজে বেশি।
আসার আগে কে যেন ভূত পেট আছে কিনা কনফার্ম জানাতে বলেছিল, সেই এখন ভয় পাচ্ছে। পূর্ণতা, তুই না আসার আগে আমাকে বলেছিলি আমি ভয় পাই। আমার কিন্তু এখন কোনো ভয় ডরই লাগছে না, বরং এনজয় করছি। আসলে ভয় পাচ্ছি না, কেন জানি এই সন্ধ্যায় পুরনো রাজবাড়িতে যেতে মন সায় দিচ্ছে না। আরে দূর, এরকম বোরিং মার্কা কথাবার্তা বন্ধ কর। কোনো কিছু দেখার আগে এই ভয়ে একদম অস্থির অবস্থা। শোন পূর্ণতা, অকারণে একদম ভয় পাবি না। আরে বাবা, বললাম তো ভয় পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে আমার একটু কেমন কেমন জানি লাগছে। যাই হোক, যাচ্ছি যেহেতু, সুতরাং রাজবাড়ি তো দেখবই। আচ্ছা নাইদ, একটা কথা বলতো। কি কথা ভাইয়া? তোদের এই রাজবাড়ির আশেপাশে কি একদমই কোনো বাড়িঘর নেই? আছে ভাইয়া, কিন্তু অনেক দূরে। আমরা তো যাচ্ছি, আর অল্প একটু বাকি, তারপর তুমি নিজেই দেখতে পারবে। ওই যে সামনে যে ঘাটটা দেখা যাচ্ছে, সেটাই রাজবাড়ির ঘাট। নৌকা এসে ঘাটে ভিড়বার সাথে সাথে নেমে পড়ল ওরা। ঘাট থেকে রাজবাড়ি দেখা যাচ্ছে। খুব আহামরি বড় কোনো বাড়ি না, তবে বাড়ির সামনে বেশ বড় একটা জায়গা। বড় জায়গাটা দেখতে অনেকটা মাঠের মতো। নৌকা ঘাটে রেখে রাজবাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো সুমিত, পূর্ণতা, শিহাব এবং রুপিয়া। তবে রাজবাড়ির দরজার কাছে এসেই নাহিদ ভেতরে ঢুকবে না বলে জানালো। নাহিদের এই আচরণ দেখে অনেকটাই বিরক্ত হলো সুমিত। আশ্চর্য, তুই ভেতরে যাবি না কেন? এমনি ভাইয়া, সন্ধ্যার পর ভেতরে যেতে একটু সমস্যা আছে। তোমরা বরং ভেতরে না গিয়ে বাইরে থেকে দেখো। দরকার হলে কাল সকালে এসে পুরোটা ঘুরে দেখো। আমরা তোর মতো ভিতর জিম না, আমরা আজকেই ভিতরে ঢুকবো এবং তোর সাথে নিয়ে ঢুকবো। আমি ঢুকতে পারবো না ভাইয়া। সন্ধ্যার পর রাজবাড়ির আশপাশে জিন ঘোরাফেরা করে। এই সময় কারো ভেতরে ঢুকাই ঠিক হবে না। যা, তোর ঢুকতে হবে না। ঠিক হোক আর না হোক আমরা ঢুকবো। তোর কোনো আপত্তি নেই তো পূর্ণতা? তোর চেহারা যেমন পেয়ারার মতো করে রেখেছিস, তাতে তো মনে হচ্ছে তোর আপত্তি আছে। তোরা যেহেতু যাচ্ছিস, আমিও তো যাব। কি বলিস রুপিয়া? অবশ্যই যাব। নাহিদ, তুমি কি সত্যি সত্যি ভিতরে ঢুকবে না? না আপু, আমার একটু সমস্যা আছে। আমার ওই বন্ধুর ঘটনাটির পর আমরা কেউ ওই দিকটাতে আসি না। আমি বরং নৌকার এখানেই থাকি। এই নৌকা চলে গেলে আমাদের বাসায় ফেরা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, থাকো তাহলে। রাজবাড়ির ভেতরে ঢুকলো সুমিত, পূর্ণতা, শিহাব, রুপিয়া। সন্ধ্যার আধো আলো আধো অন্ধকারে রাজবাড়িটাকে দেখতে খুব রহস্যময় মনে হচ্ছে। পুরনো এই রাজবাড়িটিকে মৃত মনে হচ্ছে, যেন মানুষের মতো বাড়িরও প্রাণ আছে। কি অদ্ভুত! বাড়িটা দেখে গা ছমছম করছে পূর্ণতার। রাজবাড়িটি দোতলা। একতলা থেকে উপরে ওঠার জন্য ছোট্ট একটা দরজা। নিচের দরজাটি একটু ধাক্কা দিতেই খুলে গেল। সাথে সাথে বের হয়ে এলো অনেকগুলো বাদুড়। এরকম রহস্যময় একটি বাড়িতে এসে সবাই রোমাঞ্চিত, তা সবার চেহারাই স্পষ্ট ফুটে উঠেছে। বাদুড়গুলো উড়ে যাবার পরপরই আরো একটু সামনে এগিয়ে গেল ওরা। সামনে একটা সিঁড়ি, তবে বেশ ঘন অন্ধকার সিঁড়িটার ওদিকে। তবে সাহস করে সিঁড়ি দিয়ে উপরে চলে এলো সুমিত, পূর্ণতা, শিহাব আর রুপিয়া। সিঁড়ি দিয়ে উপরে আসার সাথে সাথে পুরো রাজবাড়িটাকে বোগাস মনে হলো ওদের কাছে। উপরের দিক থেকে ভাঙা, একটু সামনে যেতে আকাশ দেখা যাচ্ছে। ভূত তো দূরের কথা, ভূতের কোনো ছায়াও এখানে আছে বলে মনে হয় না। সুমিত সাহেব, এই আপনার ভূতের রাজবাড়ি? ভূতের রাজবাড়ি আমার হবে কেন? এটা ভূতের রাজবাড়ি। ভূতের নমুনা তো দেখতেই পাচ্ছি, বাদুড় ছাড়া কিচ্ছু দেখলাম না। ভূত কি বলে কয়ে আসবে? এমন ভাব নিচ্ছিস যেন ভূত আমার দুলা ভাই। আমি বলবো আর আমার সাথে দেখা করতে চলে আসবে। যাই হোক, যেহেতু কিছুই নাই, আমরা তাহলে বের হই চল। তোর সমস্যা কি পূর্ণতা? এত বেশি অস্থির কেন তুই? এত দূর থেকে এসে অন্তত 10 মিনিট তো থাকবে। কারা ওখানে? কারা? আমরা ঢাকা থেকে রাজবাড়ি দেখতে এসেছি। এই ভর সন্ধ্যায় রাজবাড়ি দেখার দরকার কি? যাও, বাড়িতে যাও। আপনি এখানকার কে? আমরা ঢাকা থেকে আসছি, একটু ঘুরি, তারপরে চলে যাব।
আমি কে তা জানিয়া তোমার কাজ কি? আর এইটা ঘোরাঘুরির জায়গা না, যাও বাড়িতে যাও, কইয়া দিলাম। এই সুমিত, চল চলে যাই। দরকার কি ওই লোকের সাথে তর্ক করে? আমার ওই বৃদ্ধকে তেমন সুবিধার মনে হচ্ছে না। খারাপ জিনিস ঘোরাফেরা করে এদিকে। ভালো লাগিয়া কইলাম বাড়ির পোলাপান বাড়ি ফিরে যাও। সুমিত মুখটাকে একটু কালো করে ইশারা দেওয়ার সাথে সাথেই শিহা, পূর্ণতা, রুপিয়া নেমে পড়ল। অবশেষে নামলো সুমিত। তবে কি মনে করে যেন নামার আগে আরো একবার পেছনে ফিরে তাকালো সে, আর সাথে সাথেই বেশ বড় একটা ধাক্কা খেল। যেখানে বৃদ্ধটি দাঁড়িয়েছিল ওখানে কেউই নেই। কি অদ্ভুত, এই মাত্র লোকটা এখানে ছিল, মুহূর্তের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। এপাশ ওপাশ দেখে সুমিতও নেমে গেল। নৌকার ঘাটে নাহিদ অপেক্ষা করছিল। সবাই মিলে নৌকায় উঠে পড়ল। সবারই মুড অফ হয়ে গেছে। সবাই মনমরা হয়ে নৌকায় উঠল। ভূত দেখা হয়নি, তাই সবাই হতাশ। অবশ্য ভূত দেখতে পারারও কথা না। ভূত প্রেত এগুলো এখন শুধু গল্প উপন্যাসই পাওয়া যায়, বাস্তবে তাদের পাওয়া যাবে না, এটাই তো স্বাভাবিক। নৌকা চলতে শুরু করল, কিন্তু ততক্ষণে আকাশ প্রায় অন্ধকার। রাতের বেলা নৌকায় ঘুরতে আলাদা একটা মজা আছে। তবে অদ্ভুত কোনো কারণে সুমিত, পূর্ণতা, শিহাব, রুপিয়া কেউই যেন এই মজাটা পাচ্ছে না। সবাইকেই অনেক অনেক বেশি হতাশ মনে হচ্ছে। অনেকক্ষণ নীরবতা পালনের পর সুমিতের খালাতো ভাই নাহিদ মুখ খুলল। কি কেমন দেখলে রাজবাড়ি? 8-10টা সাধারণ পরিত্যক্ত বাড়ির মতোই, আলাদা কিছুই নেই। কিন্তু অকারণে ভয় পেলি। তবে কেয়ারটেকারের কথাবার্তা ভালো লাগে না, কেমন জানি রাগি রাগি ভাবে কথা বলছিল। কেয়ারটেকার? এখানে কেয়ারটেকার আসবে কোত্থেকে? এদিকে তো কেউ থাকে না। সিরিয়াসলি কেউ থাকে না? আমাদের তো একজন এসে চলে যেতে বললো। আমি ভাবলাম এখানকার কেয়ারটেকার মনে হয়। ভাইয়া অন্য কিছু না তো? আমি যতদূর জানি এখানে কোনো কেয়ারটেকার নেই। এখানে কেউ বসবাস করতে পারে না। অনেক আগে একটি পরিবার বসবাস করবার জন্য এসেছিল, কিন্তু সেই পরিবারের সবাই মারা গেছেন। তাদের মৃত্যুর কারণও বের করতে পারেনি কেউ। আরে ওটা মনে হয় গাঁজাখোর। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল। আমাদের বিদায় করে দিয়ে ওখানে কনফার্ম সে নেশা করবে, তাই এত তাড়াহুড়া করছিল। আমারও তাই মনে হয়। আচ্ছা পূর্ণতা, তুই দূরে বসে আছিস কেন? তোর কি মনে হয় ওই লোক কে ছিল? জানি না কি ছিল, তবে ফেরার পথে মনে হলো কেউ আমার চুলের পাশ দিয়ে গরম কোনো হাওয়া দিয়ে গেল। ঠিক কেমন যেন একটা বাতাস আমার চুলের পেছন দিয়ে গেল। আরে দূর, কোনো বাতাস টাতাস না, ওগুলো তোর মনের ভুল। অন্ধকার রাতে নৌকা করে যেহেতু যাচ্ছি, আমি বরং তোদের একটা গল্প বলি। এই তো এতক্ষণ একটা কাজের কথা বলেছিস, ভূত দেখা হলো না তো কি হয়েছে? অন্তত একটা ভালো ভূতের গল্প তো শোনা যেতে পারে। একদম খারাপ হবে না। তাছাড়া আমার তো নিজেরই ভয় কেটে গেছে। আমি তো প্রথমে আসতেই চাইনি, কারণ ভেবেছিলাম কি নাকি দেখবো আল্লাহ মালুম। পূর্ণতা, তুই পানিতে হাত দিয়ে কি করছিস? কিছু না, চলন্ত নৌকায় পানিতে হাত দিয়ে রাখতে ভালো লাগছে। সুমিত, তুই গল্প শুরু কর। যে গল্পটা বলবো সেটা আসলে গল্প না, বাস্তব কাহিনী। এই রাখতে তোর বাস্তব আর অবাস্তব, প্লিজ শুরু কর। আরে শুরু করার আগে একটা বিশদ বর্ণনা না দিলে তো বুঝবি না। আচ্ছা যাই হোক, শোন। আমি ছোটবেলায় প্রায় ফুকুর বাসায় থাকতাম। আমার ফুকুর বাসা পুরনো ঢাকার লক্ষ্মী বাজারে। মাঝে মাঝে রাতে দেরি হয়ে গেলে ওখানেই থাকতাম। আমি থাকতাম খালু আব্বা দাদার ঘরে। কি? এটা আবার কেমন সম্বোধন? একসাথে খালু, আব্বা, আবার দাদা? গল্পের মধ্যে কথা বলা তোর পুরনো অভ্যাস। হাত দিয়ে পানি ধরছিস, পানি ধর। আর হ্যাঁ, একসাথে 3 সম্বোধন। ছোটবেলায় আমি সবাইকে আজিব আজিব নামে ডাকতাম। তবে ওনার কাছ থেকে যখন আমি এই ঘটনা শুনি, তখন আমি যে খুব একটা ছোট তাও না, তখন বোধহয় ক্লাস 6-এ পড়ি। উনি আমাকে এরকম একদিন একটা গল্প বলেছিলেন। আমার খালু আব্বা দাদার মা যখন মারা যান, তখন খালু আব্বা দাদার বয়স ছিল 20। মা ভক্ত ছেলে ছিলেন, তাই মা মারা যাবার পর অনেকটা এলোমেলো আচরণ শুরু করলেন। প্রায় কবরস্থান গিয়ে বসে থাকতেন। এরকম এক দুপুরবেলায়
কবরস্থান গিয়েছেন। গিয়ে দেখলেন অদ্ভুত এক দৃশ্য। দুপুরবেলা সাধারণত কবরস্থানে তেমন কেউ যাতায়াত করে না, তাছাড়া এলাকা ভিত্তিক কবরস্থানগুলো সাধারণত প্রায় সবসময় খালি থাকে। কিন্তু তিনি সেদিন গিয়ে দেখলেন সম্পূর্ণ উল্টো দৃশ্য। কবরস্থানে ঢুকেই দেখলেন দুটো 8-10 বছরের বাচ্চা একসাথে দৌড়ে দৌড়ে কবরস্থানের ভেতর খেলছে। ব্যাপারটি দেখে খুবই খটকা লাগলো তার। যেখানে বড় মানুষেরাই তেমন আসে না, সেখানে ছোট বাচ্চা কোত্থেকে আসবে? তিনি ভয় পাওয়া মানুষ না, তবু একটু কেমন কেমন জানি করতে লাগলো তার। কোনো মতে মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়িয়েই হতভম্ব হয়ে গেলেন। তিনি দেখলেন হঠাৎ করে বাচ্চা দুটো সামনে গিয়ে ছোট্ট দুটো কবরের মধ্যে গিয়ে মিলিয়ে গেল। তার পা দুটো হঠাৎ করে মনে হলো অবশ হয়ে গেছে, ইচ্ছে করলেও পা নাড়াতে পারছেন না। তার মনে হচ্ছিল কেউ তার পায়ে 2 মণ ওজনের পাথর বেঁধে দিয়েছে। তিনি কোনো মতে কবর থেকে বের হবার চেষ্টা করলেন, আর তখনই আরো বড় একটা ধাক্কা খেলেন। দেখলেন একটু দূরেই কবরের উপর এক লোক সাদা চাদর পরে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই ওই লোক তার সামনে আসতে শুরু করলো। খুব কাছে আসা মাত্রই ওই লোক তার চাদর দিয়ে জাপটে ধরলেন আমার খালু আব্বা দাদাকে। কি হয়েছে পূর্ণতা? পানিতে লাশ! আমি স্পষ্ট খেয়াল করেছি, পানিতে লাশ। কিসের লাশ? কোথায় লাশ পূর্ণতা? আমি পানিতে হাত দিয়ে রেখেছিলাম যখন, তো তখন হঠাৎ করে একটা চেহারা ভেসে উঠেছে। আমি স্পষ্ট দেখেছি রুপিয়া, একটা মানুষের শরীর পানিতে ভেসে উঠেছিল। শান্ত হ পূর্ণতা, আমরা সবাই নৌকায় আছি, তুই ভুল দেখছিস। যাই হোক সুমিত, তোর আর ভূতের গল্প বলবার দরকার নেই। আমি মজা করছি না। ওখানে একটা লাশ ভেসে উঠেছিল। ওই নদীর পানিতে অবশ্যই কোনো না কোনো লাশ আছে। লাশ থাকুক আর না থাকুক এটা নিয়ে তোকে ভাবতে হবে। আমাদের ফিরতে আর কতক্ষণ লাগতে পারে না? তুই পানি থেকে হাত উঠিয়ে বসে থাক। রুপিয়া পূর্ণতাকে ধরে বয়, ওর হাত পা কাঁপছে। আর অল্প একটু গেলে আমাদের ঘাট ভাইয়া। পূর্ণতা আপুর কথা শুনে আমার নিজেরই ভয় করছে। পাগলের মতো কথা বলবি না রাহিত। আমি আজই ঢাকা চলে যাব। চল সবাই মিলে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। দেখ, রাতে রওনা করা ঠিক হবে না, তুই আগে রেস্ট নে। খুব বেশি খারাপ লাগলে আমরা কাল সকালে ঢাকায় চলে যাব। রাজবাড়ি যা দেখার দেখেছি, কাল আর নতুন করে কিছু দেখার নাই। সুমিতের খালার বাসায় পৌঁছবার পরপরই অসুস্থ হয়ে পড়ল পূর্ণতা। নৌকায় ঘটে যাওয়া ঘটনাটা সে কোনোভাবেই ভুলতে পারছে না। বারবারই চোখের সামনে ভেসে উঠছে সেই দৃশ্য। আচ্ছা, পানি থেকে সত্যি লাশ ভেসে উঠেছিল? এরকম কোনো ঘটনার সম্মুখীন কোনোদিনও হয়নি পূর্ণতা। আজকের ঘটনা কোনোদিনও সে ভুলতে পারবে না। কেন যে এসেছিল? রাজবাড়ির ভূত দেখার জন্য? এখানে না আসলে এরকম কিছু সম্মুখীন তাকে হতেই হতো না। পরের দিন সকাল হতেই সুমিত, পূর্ণতা, রুপিয়া আর শিহাব ঢাকার উদ্দেশ্যে রওনা। রাতে পূর্ণতা অস্বাভাবিক আচরণ করলেও সকাল হবার পর তাকে অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছিল। যখন পূর্ণতা তার বাসায় ফিরল তখন প্রায় বিকেল হয়ে গেছে। কিরে, তোর ট্যুর কেমন হলো? ভালো মা। একদিনের ট্যুর, রাজবাড়ি কেমন দেখলি? আহামরি কিছু না, পরিত্যক্ত একটা পুরনো বাড়ি, তা নিয়ে মানুষের যত বাড়াবাড়ি। তা না হয় বুঝলাম, কিন্তু তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন রে? ক্লান্ত লাগছে মা। আচ্ছা, তোর চেহারার এই অবস্থা কেন? প্রচন্ড ক্লান্ত লাগছে। চা খাবি তাই তো? আচ্ছা, রাজবাড়ি কেমন দেখলি বল না। তেমন কিছু না, দেখলাম কোনো মতে। আচ্ছা মা, আমি বরং আমার ঘরে যাই, চা হলে তুমি নিয়ে এসো, আমার শরীর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে, আমি চা নিয়ে আসছি। পূর্ণতা এতই বেশি ক্লান্ত বোধ করছিল
যে ঘরে গিয়ে চা না খেয়ে ঘুমিয়ে পড়ল। মেয়ের গভীর ঘুম দেখে মেয়েকে আর ডাকলেন না পূর্ণতার মা। পরের দিনের ঘটনা, ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসে আছে সুমিত, রুপিয়া আর শিহাব। পূর্ণতা এখনো আসেনি। সুমিতের মেজাজ খুবই খারাপ। মেজাজ খারাপের প্রধান কারণ সুমিতের পছন্দের ঘড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমিতের বারবারই মনে হচ্ছে সে তার ঘড়িটা রাজবাড়িতে ফেলে এসেছে। আর ফেলে আসা হবেই বা না কেন? এরকম ভিতর ডিমদের নিয়ে ঘুরতে গেলে শুধু ঘড়ি কেন, আরো কত কিছু যে হারাবে কে জানে। কথা নিয়ে বার্তা নাই, একজন পানিতে লাশ দেখে, আরেকজন ভয়ে আধমরা হয়ে থাকে। আরে বাবা, এইসব কি? এত ভয় পেলে দুনিয়া চলে? সুমিত বসে বসে একা একা তেলে বেগুনে চলে যাচ্ছে। এমন সময় ইউনিভার্সিটিতে আসলো পূর্ণতা। তোর শরীর এখন কেমন রে? আগে থেকে ভালো, আসলে ভালোই ছিল, হঠাৎ করে একটু ভড়কে গিয়েছিলাম। সুমিতের মুখটা দেখ। রুপিয়া বলতো, সুমিতের মুখ কেমন করে রেখেছে? আরে সকালবেলা থেকে তো প্যাঁচার মতো করে রেখেছে। কারেক্ট। নিশ্চয়ই কিছু হারিয়েছে। কোনো কিছু না হারালে তো এমন করে থাকার কথা না। বেতুর জিম, তুই আর কথা বলিস না। তোরে নিয়ে যাওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। কি এমন সাহসী বান্দা এসেছে? পানিতে লাশ তোর হাতে এসে লাগলে তোর সাহস কোথায় যেত সেটা বোঝাই যেত। লাশ থাকলে তো হাতে লাগবে, যত সব ন্যাকামি। যাই হোক, চায়ের অর্ডার কর। যা হয়েছে হয়েছে, তা নিয়ে এত কথা বলে সময় নষ্ট করবার কোনো মানে হয় না। একদম ঠিক বলেছিস। চা খেতে খেতে বরং আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। চা নিয়ে গল্প করতে করতে ঘড়ির কথা মাথাতেই রইল না সুমিতের। পূর্ণতারও ভয় একদম কেটে গেল। সবকিছুই মনে হলো অনেক স্বাভাবিক। আবার আগের মতো আড্ডা, আবার আগের মতো খুনসুটি। মাঝখানে যে তারা একদম অতি প্রাকৃত কোনো ঘটনার সম্মুখীন হয়েছিল তা প্রায় সবাই ভুলে গেল। ইউনিভার্সিটি থেকে ক্লাস এবং আড্ডাবাজি শেষ করে সবাই যে যার বাসায় ফিরল। বাসায় ফিরল পূর্ণতাও। তবে রাজবাড়ি থেকে ফেরার পর সে একটু একটু অনুভব করতে পারছে যে সে যেদিকে যাচ্ছে সেদিকে কিছু একটা তার সাথে চলাচল করছে, অনেকটা অদৃশ্য ছায়ার মতো। তবে এই কথাটা কারোর সাথে এখনো শেয়ার করেনি সে। চেষ্টা করছে স্বাভাবিক থাকার জন্য। আচ্ছা, এমন কি হতে পারে অশরীরেরই কোনো কিছু তার পিছু পিছু ঘুরছে? অস্বাভাবিক তো কোনো কিছু না। তবে এগুলো নিয়ে খুব একটা ভাবতে চায় না পূর্ণতা। ইউনিভার্সিটি থেকে বাসায় ফিরেই পূর্ণতা মায়ের কাছে গিয়ে বলল, আচ্ছা মা, তুমি কখনো জিন ভূতে ধরা মানুষ দেখেছো? কি? ঠিক কেন বলতো? বলো না, আমার খুব জানতে ইচ্ছা করছে। ওইভাবে দেখা হয়নি, তবে এক দরবেশকে দেখেছিলাম। আমার ছোট খালাকে ঝাড়ফুঁক করতে এসেছিলেন। ঝাড়ফুঁক? এগুলোতে কাজ হয় নাকি? যাই হোক, তোমার ছোট খালার কি হয়েছিল? এরকমই কিছু একটা। খারাপ আত্মা নজর পড়েছিল। সে এক ভয়ঙ্কর কাহিনী। প্রায় আমার ছোট খালার শরীরে সেই আত্মা ঢুকে যেত। তখন খালার কথাবার্তা, চালচলন সবকিছু ভয়ঙ্কর হয়ে যেত। সেটা আত্মা নাকি জিন মনে করতে পারছি না, তবে ব্যাপারটা ছিল বেশ ভয়ঙ্কর। কারণ ছোট খালার মধ্যে যখন ওটা আসতো তখন ছোট খালা কন্ট্রোলের বাইরে চলে যেতেন। তাকে ৩-৪ জন মিলেও আটকে রাখতে পারত না। তাহলে তো আসলেই ভয়াবহ। আসলেই তাই। কিন্তু তুই জিজ্ঞেস করছিস কেন? এমনিতেই জিজ্ঞেস করলাম, কেন জানি জানতে ইচ্ছে করল। এইসব ব্যাপার খুবই ভয়াবহ। জিন, পরি, খারাপ আত্মা এগুলো তো আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করে। কখন যে কার চোখে কে পড়ে যায় সেটা বোঝাই মুশকিল। ঠিকই বলেছ মা। রাতে ঘুমানোর আগে গল্পের বইয়ের পাতায় চোখ বুলাতে পছন্দ করে পূর্ণতা। প্রতিদিনই কিছু না কিছু পড়ে সে। গল্পের বই পড়তে পড়তে ঘুমানোর মজাই আসলে আলাদা। আজও তার ব্যতিক্রম হল না। গল্পের বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়ল তা পূর্ণতা নিজেও জানে না।
কিন্তু হঠাৎ করে রাত 3টা নাগাদ ঘুম ভাঙল পূর্ণতার। মাঝে মাঝে এরকম মাঝরাতে ঘুম ভেঙে গেলে অনেক পানির পিপাসা লাগে পূর্ণতার। কিন্তু আজকে ঘুম ভাঙার সাথে সাথে পূর্ণতা চিৎকার করে উঠল, কে 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 ওটা? কে? মা! 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 এখানে কে বসে আছে? মা! কি হয়েছে? কি হয়েছে মা? মা, কেউ একজন আমার বিছানার সামনে বসেছিল। ভয়ঙ্কর দেখতে, বিশ্রী রকমের কালো। দরজা তো লাগানো, কে তোর বিছানায় বসবে মা? আমি স্পষ্ট দেখেছি মা, মোটা আর কালো, খুব কুৎসিত কেউ একজন আমার বিছানায় বসেছিল মা। আমার খুব ভয় করছে মা, খুব ভয় করছে। কুৎসিত জিনিসটা আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়েছিল। আমি তো আছি মা, ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই 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 শোন আমার কথা। আচ্ছা, একটা কাজ করি, তুই বরং আমার ঘরে এসে ঘুমা। মা, ওই কালো মোটা লোকটা আমাকে দেখছিল মা। আহা, কেউ দেখছিল না মা, তুই আমার ঘরে এসে ঘুমা। মায়ের সাথে ঘুমালে দেখবি একদম ভয় পাবি না। শোনা আমার। পূর্ণতার মা পূর্ণতাকে নিয়ে পাশের ঘরে চলে গেল। কিছুক্ষণ পরেই পূর্ণতা আবার ঘুমিয়ে গেল, কিন্তু তার মা চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন আসলে কি কিছু একটা ঘোরের মধ্যে ছিল। তিনি মনে মনে নিয়ত করলেন আগামীকালই তিনি একটি মুরগি সদকা করবেন। এই একটা মাত্র মেয়েকে নিয়ে তার এমনিতেই চিন্তার কোনো শেষ নেই। তার উপর যদি এরকম ভৌতিক কিছু ঘটে তাহলে যে কি হবে সেটা শুধু সৃষ্টিকর্তাই জানেন। রাতের বেলায় কালো ভয়ঙ্কর লোকটাকে দেখার পর থেকে পূর্ণতার খুব বাজেভাবে দিন কাটতে শুরু করলো। সবকিছুতেই কেমন যেন একটু অন্যমনস্ক, সব সময় কেমন যেন একটু উদাসীন হয়ে থাকতে শুরু করলো সে। এমনকি ঘটনার বেশ কয়েকদিন পর বন্ধুদের সাথে কথা বলতেও তার কেমন যেন লাগতে শুরু করলো। এই ব্যাপারটা অবশ্য কারো চোখে এড়িয়ে গেল না। ইউনিভার্সিটিতে একদিন তো সুমিত সরাসরি জিজ্ঞেস করেই বসলো, তোর সমস্যা কি বলতো? সমস্যা? আমার কোথায় সমস্যা? তাহলে ক্লাস করে বাসায় চলে যাস কেন? কোনো আড্ডাতেই তোকে পাই না, কোনো কিছুতেই তুই নাই। কাহিনী কি? আমাদের উপর রাগ নাকি? আমার আসলে কিছু ভালো লাগে না সুমিত। সারাক্ষণ মাথা কেমন জানি ভারী হয়ে থাকে। মনে হয় কেউ যেন মাথা একটা বড় বোঝা দিয়ে রেখেছে। এটা কোনো কথা? গতকালও শিহাব আর রুপিয়ার সাথে তোর ব্যাপার নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করে কেন এত দূরত্বের সৃষ্টি করছিস আমরা তো কিছুই বুঝতে পারছি না। আসলে সেরকম কিছু না, আমার কাছে ইদানিং কিছুই ভালো লাগে না। আচ্ছা দোস্ত, আমি বরং যাই। আজই শিহাব আর রুপিয়ার সাথে দেখা করে যা। ক্লাসে দেখা হবে, এখন আর চার দোকানের ওখানে যেতে ইচ্ছা করছে না। কিছু একটা হচ্ছে যা আসলে হওয়া উচিত না। সবাই সেটা টের পাচ্ছে, কিন্তু কেউই ধরতে পারছে না আসলে কি হচ্ছে। পূর্ণতা ইদানিং একা থাকাটাকেই বেশি পছন্দ করছে। বাসায় যতক্ষণ থাকছে ততক্ষণ নিজের ঘরেই থাকছে। আর ইউনিভার্সিটিতে যখন যাচ্ছে কোনো মতো ক্লাস শেষ করেই ফিরে আসছে বাসায়। কোনো কিছুই এখন তার ভালো লাগে না, সব কিছুই কেমন যেন এলো মেলো হয়ে যাচ্ছে। পূর্ণতার বাসাতেও এই ব্যাপারটা লক্ষ্য করেছে পূর্ণতার মা। তার মেয়ের মধ্যে কোনো একটা পরিবর্তন তো এসেছেই, তবে সেটা নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না তিনি। তবে এক রাতে হঠাৎ করে তিনি যা দেখলেন তা দেখে তার চিন্তা 10 গুণ বেড়ে গেল। মাঝরাতে ঘুম ভাঙার পর মেয়ের দরজার সামনে যেতেই তিনি শুনতে পারলেন পূর্ণতার ঘর থেকে কথা বলার শব্দ হচ্ছে। সে শব্দ ভয়ঙ্কর শব্দ। চলে যাব, আমি তোকে পুরো ধ্বংস করে দেব। আমার সাথে বেয়াদবি, কত খারাপ বেয়াদবি! মানব না, কিছুতেই মানব না। আমাকে চিনিস না তুই,
তুই আমাকে চিনিস না। পূর্ণদা, হ্যাঁ পূর্ণদা, কি হয়েছে তোর? এমন করছিস কেন মা? কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি আমার। আমার সামনে আসবি না, খবরদার, আমার সামনে আসবি না। কি হয়েছে মা? পূর্ণদা, চুল এরকম পাগলের মতো করে রেখেছিস কেন? আমি তো কিছুই করতে পারছি না। কাছে আসবি না, খবরদার, খবরদার, আমার কাছে আসবি না। পূর্ণতার মা পূর্ণতাকে গিয়ে জাপটে ধরলেন। পূর্ণতা কোনো সাড়া শব্দ না করে মায়ের কোলে লুটিয়ে পড়ল। পূর্ণতার মা ভয় পেয়ে গেলেন। তিনি পূর্ণতাকে বিছানায় শুইয়ে দৌড়ে গেলেন পানি আনতে। তারপর তার চেহারাতে একটু পানি ছিটিয়ে দেবার পরপরই জ্ঞান ফিরল পূর্ণতার। চোখ খুলে অসহায় দৃষ্টিতে তাকালো সে তার মায়ের দিকে। পূর্ণতাকে দেখে মনে হচ্ছে চোখ খুলে রাখার শক্তিটুকুও সে পাচ্ছে না। কি হয়েছে মা তোর? এমন করছিলি কেন? জানি না মা, কি হচ্ছে। আমি কিচ্ছু জানি না মা। আমি কথা বলবার শক্তিও পাচ্ছি না মা। আমার খুব ভয় করছে মা, খুব ভয় করছে। এত রাতে ডাক্তারও তো পাবো না। আমার মনে হচ্ছে লো প্রেশার। না, আমার কাছে একটু ভালো লাগছে না। কেমন ভয়ঙ্কর শব্দ করছিস তুই। জিন ভূতে ধরেনি তো? এমন শব্দ তো সাধারণ মানুষের করবার কথা না। কি যে অদ্ভুত কথাবার্তা বলছি আমি। জিন ভূত মানুষের মনের ব্যাপার, বাস্তবে জিন ভূতের কোনো অস্তিত্ব নেই। আমি পানি খাবো মা। তুমি আমাকে ছেড়ে দিও না। আমার খুব ভয় করছে মা। না মা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোকে সাথে করে নিয়ে ঘুমাবো। কোথাও যাব না মা, কোথাও যাব না। পূর্ণতার এরকম অবস্থার পর ঘরে বসে থাকা একদমই ঠিক হবে না ভেবে পূর্ণতার মা সিদ্ধান্ত নিলেন মেয়েকে ডাক্তার দেখাবেন। কিন্তু আফসোসের বিষয়, ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কিচ্ছু বের করতে পারল না। তবে যত দিন যেতে লাগলো পূর্ণতার তত বেশি অবনতি হতে শুরু করলো। একা একা থাকলেই গোঙাতে শুরু করে পূর্ণতা। মাঝে মাঝে একা একা ভয়ঙ্কর কণ্ঠে কথা বলে। আরেকটা ব্যাপার ঘটতে লাগলো, যত দিন যেতে লাগলো পূর্ণতা তত বেশি দুর্বল হতে লাগলো। চেহারা ভেঙে গেল, এমনকি ইউনিভার্সিটিতেও নিয়মিত আসা যাওয়া করতে পারছিল না। সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেল। একদিন সুমিত, রুপিয়া আর শিহাব এসে হাজির হলো পূর্ণতার বাসায়। তোর অবস্থা এমন হয়ে যাচ্ছে কেন দোস্ত? চেহারার এরকম অবস্থা হলো কি করে? জানি না রে সুমিত, ঠিক কোথায় সমস্যা কেউ ধরতে পারছে না। মাঝে মাঝে আমার নিজের কাছেই মনে হয় এটা আমি নই, এটা অন্য কেউ। ডাক্তার কি বলে? ডাক্তার এখনো কিছুই ধরতে পারেনি, কোনো রোগই ধরা পড়ছে না। কেউ জাদুটোনা করেনি তো? তুই চুপ থাক রুপিয়া, সবকিছু নিয়ে ফাইজলামি করবি না। সিরিয়াসলি বলছি, আমি একদমই ফাইজলামি করছি না। মানুষকে জাদু করলে এরকম রোগ ধরা পড়ে না। ফালতু কথা বলিস না প্লিজ। আচ্ছা পূর্ণতা, পরীক্ষা তো চলে এসেছে, তুই পরীক্ষা কিভাবে দিবি? তোর শরীরের যে অবস্থা, মনে হচ্ছে না পরীক্ষা দিতে পারবি। আমি কিছু জানি না দোস্ত, আমার সবকিছু না কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে পাগল টাগল হয়ে যাচ্ছি। এক একটা কথা বলি সেটা বুঝতে পারি, কিন্তু কি যে বলি সেটাই বুঝি না। রেস্ট নে দোস্ত, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার মনে হয় না আমি ঠিক হব। সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। সব ঠিক হয়ে যাবে, তুই এগুলো নিয়ে চিন্তা না করে বরং কয়েকদিন বাসায় রেস্ট নে। পূর্ণতার মা বুঝতে পারছিলেন তার মেয়ের অবস্থার দিন দিন আরো অবনতি হচ্ছে। ডাক্তার দিয়েও কিছু যখন হচ্ছে না,
তখন তিনি চিন্তা করলেন মেয়েকে কোনো দরবেশ দিয়ে ঝাড়ফুঁক করিয়ে দেখবেন। কিন্তু এই ব্যাপারটা পূর্ণতার মায়ের জন্য বেশ কঠিন ছিল, কারণ তিনি এগুলোতে তেমন একটা বিশ্বাসও করতেন না। তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে একজন দরবেশ খুঁজে বের করবার জন্য তিনি উঠে পড়ে লাগলেন। পরিচিত এক প্রতিবেশীর কাছে সমস্যার কথা খুলে বললেন। এই প্রতিবেশী মহিলার আবার পরিচিত দরবেশ আছেন, যিনি একরকম জিনে ধরা, জাদু করা এগুলো থেকে মানুষকে মুক্তি দিতে পারেন। ভাবি, আমার মেয়ের এই সমস্যা মোটেও আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। যদি সত্যি জিনভূত ওকে ধরে থাকে, তাহলে সত্যি কি এটা কোনো সমাধান হবে? আপনি একদমই চিন্তা করবেন না ভাবি। আমার দূর সম্পর্কের ভাতিজিরও এই সমস্যা ছিল। যিনি আমার ওই ভাতিজির সমস্যার সমাধান করেছেন, আপনার মেয়ের জন্য আমি তাকেই আনার ব্যবস্থা করব। আপনি এটা নিয়ে একদমই চিন্তা করবেন না ভাবি। আপনার মেয়ে মানে তো আমারও মেয়ে, সমাধান তো অবশ্যই হবে। শুধু একটা ব্যাপার খেয়াল রাখবেন, উনি ঠিক যেভাবে বলবেন ওভাবেই সবকিছু নিয়ম মেনে চলবেন। নিয়ম ভেঙে ফেললেই খুব সমস্যা হয়ে যাবে। আমি সবকিছু মেনে চলবো। আপনি ওনাকে আমার বাসায় আনার ব্যবস্থা করুন ভাবি। ঠিক আছে ভাবি, আমি খুব শীঘ্রই ওনাকে আপনার বাসায় নিয়ে আসবো। দিন ঠিক করে একদিন নিয়ে আসা হলো দরবেশকে। দরবেশের বয়স অনেক বেশি, কিন্তু কথাবার্তা খুবই জোরালো ভাবে বলেন। উনি পূর্ণতাদের বাসায় এসে প্রথমে চারপাশ ভালোভাবে দেখতে লাগলেন। এরপর দেখলেন পূর্ণতার ঘর। ওনার সাথে আরো একজন এসেছেন। সম্ভবত উনি দরবেশের কাজে সাহায্য করেন। কিছুক্ষণের মধ্যেই একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হলো। দরবেশের মাথায় একটি কাফনের কাপড়ের টুকরো বেঁধে দিলেন তার সাহায্যকারী। উনি আসন পেতে বসলে আর পূর্ণতাকে তার সামনে বসালেন। কিছুক্ষণ বিড় বিড় করে কিছু একটা বললেন। তার কিছুক্ষণের মধ্যেই ঘরে খুব জোরে একটা শব্দ হল। শব্দ হবার সাথে সাথে পূর্ণতার আঙুল চেপে ধরলেন দরবেশ। পূর্ণতার সাথে সাথে বোমাতে শুরু করলো। এই মেয়েকে ধরেছিস কেন? বলবো না, আমি কিচ্ছু বলবো না। বল বল বলছি, এক্ষুনি বল। এই মেয়েকে আমি ভালোবাসি। এই মেয়েকে আমি ছাড়বো না। তুই এই মেয়েকে কোথায় পেয়েছিস? রাজবাড়ি। ও আমার থাকার জায়গা থেকে আমাকে নিয়ে এসেছে। চুল খোলা রেখে গিয়েছিল আমার ওখানে। এই মেয়েকে ছেড়ে দে বলছি, তো অনেক বড় ক্ষতি করে দেব। তুই আমার কি ক্ষতি করবি? আমার কিছু করতে চাইলে আমি তোদের সবাইকে ধ্বংস করে দেব। সবাইকে ধ্বংস করে দেব। এখন আমার আঙ্গুল ছেড়ে যেতে দে। এইভাবে বেশিক্ষণ কথা বলতে কষ্ট হয়। তুই মেয়েকে ছেড়ে চলে যাবি, ওয়াদা কর, নইলে আঙ্গুল ছাড়বো না। আমি ওরা ছাড়বো না ওরে। তুই ছাড়বি, ছাড়তে তোকে হবেই। কথাটি বলেই দরবেশ আঙুল ছেড়ে দিল, আর সাথে সাথে বিছানায় লুটিয়ে পড়ল পূর্ণতা। পূর্ণতার মা দ্রুত পূর্ণতাকে ধরল। দরবেশ পূর্ণতার মায়ের দিকে তাকিয়ে বলল, যা ভেবেছিলাম তাই, আপনার মেয়েকে জিনে ধরেছে, খুব খারাপ জিন। এখন কি করব? আপনারা শিক্ষিত মানুষ, তাবিজ কবজে বিশ্বাস রাখেন কিনা জানি না, তবে মেয়েকে এখন থেকে সাবধানে রাখতে হবে, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি। আমি সবকিছু বিশ্বাস করি। আপনি বলেন আমাকে কি করতে হবে? কঠিন কিছুই করতে হবে না। আমি 4টা তাবিজ লিখে দিচ্ছি। আগামী 1 মাসে ভুলেও এই তাবিজগুলো ঘর থেকে ফেলবেন না। এই 4 তাবিজ আপনার মেয়ের ঘরের চারপাশে ঝুলিয়ে রাখবেন, আর মেয়েকে একা একা কোথাও যেতে দিবেন না। আগুন থেকে মেয়েকে একদমই দূরে রাখবেন। আপনার কত হাদিয়া দেব বাবা? আমি এগুলার জন্য হাদিয়া নেই না, হাদিয়া নেয় ভণ্ডরা। আপনি শুধু তাবিজের কথা মাথায় রাখবেন। আমি সব কিছু ঠিক মতো পালন করব বাবা। তাবিজের কথা আমার মাথায় থাকবে। এক একজনের বিশ্বাস এক এক রকমের।
কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাবিজের কল্যাণেই হোক আর অন্য কিছুর কল্যাণেই হোক, পূর্ণতা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো। তার চেহারাও আস্তে আস্তে আগের মতো হতে লাগলো। সবকিছুই যখন স্বাভাবিক, তখন হঠাৎ করেই পূর্ণতার ঘরের তাবিজটিকে আর খুঁজে পাওয়া গেল না। পূর্ণতার মা যখন দেখলেন তাবিজ ঘরে নেই, তখনই তার বুকের মতো খচ করে উঠল। তিনি বুঝতে পারলেন না এটা কার কাজ। তিনি অহৈতুক চিৎকার চেঁচামেচি করে সময় নষ্ট না করে আবার সেই দরবেশের খোঁজ নিলেন। কিন্তু আফসোসের ব্যাপার এই যে সেই দরবেশকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। একদিন সেই দরবেশের বাড়ি পর্যন্ত গেলেন তিনি, কিন্তু গিয়ে দেখলেন সেই বাড়িতে তালা ঝুলছে। হতাশ হয়ে গেলেন পূর্ণতার মা। আর তাবিজ হারিয়ে যাবার এক সপ্তাহের মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়ল পূর্ণতা। তারপর হঠাৎ করে এক রাতে, কি ভেবেছিলি আমি আসবো না? আমাকে কি ভেবেছিলি তোরা? আমি সব ধ্বংস করে দেব। আমার সাথে বেয়াদবি? কত বড় সাহস আমার সাথে বেয়াদবি! কি হয়েছে পূর্ণতা? আমার এরকম করছিস কেন? খবরদার সামনে আসবি না, একদম সাবধান করে দিচ্ছি। তোরা আমার সাথে বেয়াদবি করেছিস। পূর্ণতা কি হচ্ছে মা? কি বলছিস এগুলো? চুপ থাক, একটাও কথা বলবি না। খবরদার, খবরদার, কেউ কেউ আমার কাছে আসবি না। খবরদার। আমি 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 পূর্ণতার এরকম অবস্থার কারণে হঠাৎ করে ঝড় নেমে আসলো পূর্ণতাদের পরিবারে। নতুন করে পূর্ণতাকে চিকিৎসা করবার জন্য পীর ফকির ঠিক করা হলেও কেউ কোনো কিছু করতে পারলেন না। যত দিন যেতে লাগলো, পূর্ণতা তত বেশি অস্বাভাবিক হতে শুরু করলো। একদিন তো রীতিমতো পাগলের মতো ছুটতে লাগলো পূর্ণতা। নিজেদের দরজা এমন ভাবে ভাঙার চেষ্টা করলো যা দেখে যে কেউ ভাববে কোনো বদ্ধ পাগল বুঝি পালাবার চেষ্টা করছে। আমাকে যেতে দে, আমি রাজবাড়িতে যাব। যেতে দে আমায়, আমি রাজবাড়ি যাব, শিবলতুলির রাজবাড়ি যাব। আমাকে যেতে দে। কি হয়েছে পূর্ণতা? আবার এমন করছিস কেন মা? আমাকে যেতে দে, আমাকে যেতে দে, না হলে আমি মারা যাব। আমাকে যেতে দে। কেউ কিছু একটা করো, আমার মেয়ে এমন করছে কেন? আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। পূর্ণতা, আমাকে যেতে না দিলে তোদের সব বাইকে ধ্বংস করে দেব। যেতে দে বলছি, যেতে দে, যেতে দে বলছি। পূর্ণতা, পূর্ণতা মা চোখ খোল। কি হলো তোর? দাঁড়া দাঁড়া, আমি তোর মুখে পানি দেব। আমি কি মারা যাচ্ছি মা? আমার সাথে সব কি হচ্ছে মা? তোর কিচ্ছু হবে না মা। আমি কালই কোনো অনেক বড় ডাক্তারের সাথে কথা বলবো। তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দেব না পূর্ণতা। পূর্ণতার এরকম অবস্থা দেখে ওর মা ছুটে গেলেন দেশের নাম করা একজন মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে। ওনাকে খুলে বললেন সব কথা। উনি পূর্ণতাকে ভালোভাবে দেখে পরামর্শ দিলেন হাসপাতালে ভর্তি করে দেবার জন্য। তবে ডাক্তার পূর্ণতার মাকে তেমন আশার আলো দেখাতে পারবেন এরকম কোনো নিশ্চয়তা দিতে পারলেন না। আসলে আমার এই মুহূর্তে যা মনে হচ্ছে তা হলো আপনার মেয়ে সিজোফ্রেনিয়ার পেশেন্ট। আপনার মেয়ে যা কল্পনা করে সে সেটাই বিশ্বাস করে, যার বাস্তবের সাথে কোনো মিল নেই। তার কল্পনাতে যে জিন আটকে আছে সেটাই বাস্তবে আপনাদের দেখাচ্ছে। আমি ঠিক বুঝলাম না ডাক্তার। আসলে এই রোগের বর্ণনা ঠিকমতো বুঝিয়ে বলা সম্ভব না। এই রোগ হওয়া মানে হচ্ছে মানুষের মস্তিষ্ক মানুষকে নিয়ে খেলবে। যাই হোক, আপনি বরং ওকে হাসপাতালে রাখার ব্যবস্থা করুন। নিয়মিত আমাদের অবজারভেশনে থাকলে কিছুটা হলেও উপকার হতে পারে। তবে আমি এখন যতদূর বুঝতে পারছি ওর মানসিক অবস্থা খুব একটা ভালো না। আসলে
কতটুকু ভালো হবে সেটা নিশ্চয়তা আমি দিতে পারবো না। ঠিক আছে, আমি কাল পরশুর মধ্যে ওকে হাসপাতালে ভর্তি করবার ব্যবস্থা করছি। পূর্ণতাকে হাসপাতালে ভর্তি করবার ব্যবস্থা করা হলো। একমাত্র মেয়ের শেষ পর্যন্ত মানসিক হাসপাতালে থাকতে হবে তা একদমই মেনে নিতে পারছিলেন না পূর্ণতার মা, কিন্তু তার কিছুই করার ছিল না। পুরো ব্যাপারটা নিয়তির হাতে ছেড়ে দেয়া ছাড়া আর কি বা করার আছে। পূর্ণতা বেশিরভাগ সময়ই অদ্ভুত কণ্ঠস্বরে কথা বলে। এরকম চলতে থাকলে কখন কোন অঘটন ঘটবে সেটা বোঝা সত্যিই খুব মুশকিল। এই যে হাসপাতালে থাকলে মনকে অন্তত সান্ত্বনা দেয়া যাবে যে কিছু একটা ব্যবস্থা তো হচ্ছে। হাসপাতালে রাখা কি খুব দরকার? পাগলদের হাসপাতালে থেকে যদি আরো খারাপ কিছু হয়, আমি এখন কি করব? আমি নিজেই চোখে অন্ধকার দেখছি। এরকম সমস্যার সঠিক সমাধান কি সেটাও বুঝতে পারছি না। এর চেয়ে বরং ডাক্তারও চেষ্টা করে দেখুক, সেটাই ভালো হবে। ও, আমার কিছুই ভালো লাগছে না। আমার একমাত্র মেয়ে, কেন সবকিছু এরকম এলোমেলো হয়ে গেল? ও আল্লাহ, আল্লাহ তুমি সব ঠিক করে দিও। আল্লাহ তুমি দেখো, তুমি দেখো। পূর্ণতার অবস্থা আরো খারাপ হয়ে গেল। আগে যেমন মাঝে মাঝে ভয়ঙ্কর কণ্ঠ হয়ে যেত, এখন প্রায় প্রতিদিনই প্রতি ঘন্টায় এরকম কণ্ঠ হয়ে যায়। অদ্ভুত রকমের পাগলামি করে সে। মানসিক হাসপাতালে ভর্তি করার পরেও তেমন কোনো উন্নতি হল না। ডাক্তাররাও তার রোগ ধরতে পারলেন না। আর একসময় পূর্ণতা পরিণত হল বদ্ধ পাগলে। মানসিক হাসপাতালে একদিন পূর্ণতাকে দেখতে গেল তার বন্ধুরা, রুপিয়া, শিহাব কিংবা সুমিত, কিন্তু পূর্ণতা কাউকেই চিনতে পারল না। তবুও পূর্ণতার সাথে তারা কথা বলবার চেষ্টা করল। কেমন আছিস পূর্ণতা? কে তুই? কে? পূর্ণতা, দেখ আমি রুপিয়া, আমায় চিনতে পারছিস না? চলে যা এখান থেকে, চলে যা। আমি কাউকে চিনি না, কাউকে না। চলে যা, চলে যা তোরা। শান্ত হ পূর্ণতা, এক্ষুনি চলে যা বলছি, নয়তো ধ্বংস করে দেব তোদের, তোদের সবাইকে ধ্বংস করে দেব। পূর্ণতার সব বন্ধুরা হতাশ হয়ে ফিরে গেল। পূর্ণতার মানসিক অবস্থার আর কোনো উন্নতি হল না। হাসপাতালে তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে হয়েছিল। তাকে কোনো চিকিৎসা কিংবা অন্য কোনো কিছুর মাধ্যমে আর সুস্থ করা সম্ভব হয়নি। আমরা বলছি না ভূত প্রেতে বিশ্বাস করতে, আমরা শুধু এটুকু বলতে চাই, আমাদের এই আলোর জগতের পাশে যে আলাদা একটা অন্ধকার জগৎ আছে, আমরা শুধু সেই ব্যাখ্যাতীত জগতের দিকেই ইশারা করছি। কারণ আমাদের চারপাশে পূর্ণতার মতো আরো অনেকের জীবনে অনেক ঘটনাই ঘটে যায়, যার সঠিক কোনো ব্যাখ্যা আমরা কখনোই খুঁজে পাই না। অনেক কিছুই পর্দার অন্তরালের মতো ব্যাখ্যার অতীত থেকে যায়। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। আজকে কাহিনীর নাম, গল্পের নাম বা কাহিনীর নাম ছিল জিনের আসর। একজন লিখে পাঠিয়েছে আজকের কাহিনীর নাম কি আপু রাজবাড়ি? না, আজকের কাহিনীর নাম জিনের আসর। এটার মূল কাহিনী এবং নাট্যরূপ হচ্ছেন মশিউর রহমান শান্তর, আর নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ, আর সাউন্ডে ছিলেন খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আমি তাদের নামগুলো বলে দিচ্ছি। পূর্ণতার চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, সুমিতের চরিত্রে সেতু, রুপিয়ার চরিত্রে মৌ, রনি অভিনয় করেছেন শিহাবের চরিত্রে, রানা অভিনয় করেছেন নাহিদের চরিত্রে, পূর্ণতার মা অভিনয় করেছেন, পূর্ণতার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, সুমিতের খালা সেজেছিলেন
কুমকুমি, গলা একটু পরিবর্তন করে। প্রতিবেশী মহিলা ছিলেন সিফাত। দরবেশের চরিত্রে অভিনয় করেছেন লোবান, রাজবাড়ির আগন্তুকের চরিত্রে সেতু, আর ডাক্তারের চরিত্রে শাকিল। তো এই ছিল আজকে কুয়াশার কলাকুশলীদের নাম।